if not improved, then আমরা একটা orally systemic antibiotic ইউজ করব। ড্রাগ অফ চয়েস হচ্ছে ফ্লুকোগ্রাসিনিন, সেফাক্লোর, ইরাইট্রোমাইসিন ফর 7 to 10 days। ঠিক আছে, খুব সহজ। পাংচারটা লেশনটাকে পাংচার করব, ভালো করে ওয়াশ করব এবং সোক করব, একে ড্রাই করব। লোকাল অ্যান্টিসেপটিক ইউজ করব, ইমপ্রুভমেন্ট না হলে একটা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক ইউজ করব। এটা কি হতে পারে? Measles. মিজেলস আজকে কেন Scabies. পড়াবো আমি? Scabies, sir. Scabies. Interphalangeal. হ্যাঁ, Scabies. Scabies. নট ইমপ্রুভ, দেন আমরা একটা ওরালি সিস্টেমিক অ্যান্টিবায়োটিক ইউজ করব। ড্রাগ অফ চয়েস হচ্ছে ফ্লুকোগ্রাসিনিন, সেফাক্লোর, ইরাইট্রোমাইসিন ফর 7 to 10 days। ঠিক আছে, খুব সহজ। পাংচারটা লেশনটাকে পাংচার করব, ভালো করে ওয়াশ করব এবং সোক করব, একে ড্রাই করব। লোকাল অ্যান্টিসেপটিক ইউজ করব, ইমপ্রুভমেন্ট না হলে একটা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক ইউজ করব। এটা কি হতে পারে? Measles. মিজেলস আজকে কেন Scabies. পড়াবো আমি? Scabies, sir. Scabies. Interphalangeal. হ্যাঁ, Scabies. Scabies. স্ক্যাবিস। মিজেলস কি এরকম Interphalangeal. থাকে কখনো? Sorry, sir. না। মিজেলস এরকম কখনই থাকবে না, Sorry. নেভার। ওকে, আর যেটা পড়ায় ফেলছি সেটা তো আমি আজকে পড়াবো না। এটা হচ্ছে একটা টিপিক্যাল স্ক্যাবিস, দেখাই যাচ্ছে যে ফিঙ্গার ওয়েভে, এই যে ফিঙ্গার ওয়েভে, এই যে এগুলো স্ক্যাবিসে হয়। কিন্তু আমি ওইভাবে পড়াবো না, একটা পয়েন্ট বলার জন্য এটা নিয়ে আসছি। হ্যাঁ, প্রেজেন্টিং কমপ্লেন হচ্ছে 3 ডায়াগনস্টিক পয়েন্ট, 3টা পয়েন্ট থাকতেই হবে। নকটার্নাল ইচিং, পার্টিকুলার এরিয়া অফ ডিস্ট্রিবিউশন, ওই যে ফিঙ্গার ওয়েভ, এইগুলো এক্সিলাতে। আর এটা হচ্ছে পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, মাস্ট। আদার স্টুডেন্ট বা কলিগ, মানে কন্ট্যাক্ট অবশ্যই থাকবে। অ্যাডভাইস হচ্ছে ওয়াটার, সল্ট, নিম লিভস। এটা কোনো বইয়ের ভাষা না, এটা আমাদের প্র্যাকটিক্যালি। একটু পানির সাথে লবণ এবং নিম পাতাটাকে ভালো করে ফুটাবেন, ফুটো ওইটা দিয়ে রাবিং, ভালো করে রাবিং করে গোসল করলে খুব দ্রুত ইমপ্রুভমেন্ট হয়। এটাকে বয়েল করব, শাওয়ার করবো ওটা দিয়ে, স্কিন থরলি রাব, একে ভালো করে স্কিনটা ঘষে নিবে। কেন? রিমুভ ক্রাস্ট, ক্রাস্টটাকে রিমুভ করতে হবে। কারণ হচ্ছে ওই ক্রাস্টের ভিতরে যে বারো, এটার মধ্যে আমাদের অর্গানিজমটা থাকে, সার্কোপটিস ক্যাভিটা। ঠিক আছে, তাহলে রিমুভ ক্রাস্ট, ওপেন বারো। ওপেন বারোটা যখন ওপেন হবে তখনই আমার অর্গানিজমটা রিমুভ হবে। আমরা সোপ ইউজ করতে পারবো, বাট কোনো তেল, লোশন বা অয়েলি কোনো সাবস্টেন্স ইউজ করবো না। ট্রিটমেন্ট হচ্ছে, আমি একটা ট্রিটমেন্টের জন্য আসছি, ওটা বলে দিচ্ছি। অ্যান্টিহিস্টামিন ফর 7 to 10 days ইউজ করবেন। নাম্বারটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, ফ্লুকোক্সাসিলিন, অ্যামোক্সিসিলিন ইফ ব্যাকটেরিয়াল ইনফেকশন ফর 7 to 10 days। আমাদের দেশে এটা হয় একটু লোয়ার সোসাইটি বা যারা হচ্ছে একটু ক্রাউডেড এরিয়াতে থাকে ওদের হয়। সো স্ক্যাবিসের পেশেন্ট নিয়ে আসলে আপনার দেখার দরকার ইনফেকশন আছে কিনা আছে, আপনি অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিবেন। আর নাম্বার 3 হচ্ছে টপিক্যাল এনি ওয়ান। নাম্বার 1 হচ্ছে পারমিথ্রিন, লরিক্স বা স্ক্যাবেক্স নামে পাওয়া যায়। স্কিন বিলো নেক, গলা থেকে শুরু করে একেবারে পায়ের পাতা পর্যন্ত, স্কিন গলা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত ভালো করে রাবিং করে এটা ইউজ করতে হয়। ওভারনাইট, সারা রাত 8 to 12 আওয়ার্স এটা বডিতে থাকবে। পরের দিন নেক্সট ডেতে সকালবেলা 10টা 11টার দিকে ভালো করে রাবিং করে এটা গোসল করে ফেলবে। অ্যান্ড রিপিট 1 week লেটার। ধরেন এক ফ্রাইডেতে দিল সন্ধ্যায়, আবার নেক্সট ফ্রাইডেতে দিবেন, এইভাবে 2 সপ্তাহে 2বার দিতে হয়। আচ্ছা, আমি যেটার জন্য পড়াচ্ছি সেটা হচ্ছে নাম্বার 2, মনোসালফিরাম। দেখেন ট্রিপল স্টার দেওয়া আছে, টেট্রাসল নামে পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের হচ্ছে স্ক্যাল্প এবং ফেসে একটা স্ক্যাবিস হয়, এটা শুধুমাত্র পেডিয়াট্রিক্স হয়, এটা অ্যাডাল্টদের হয় না। ওইটার ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হচ্ছে মনোসালফিরাম বা টেট্রাসল। ঠিক আছে, কনজিকিউটিভ 2 to 3, আমরা পরপর 3 দিন এটা ড্রাগটা ইউজ করব স্ক্যাল্প এন্ড ফেসে, রিপিট 1 week লেটার। আচ্ছা, এটার ডোজটা হচ্ছে, এটা দিতে হবে আপনাকে আফটার লাঞ্চ। দুপুরে ওই রকমই পানি, লবণ, নিম পাতা, এই 3টা ভালো করে বয়েল করে রাবিং করে গোসল করলো, বাচ্চাটা লাঞ্চ করলো। লাঞ্চ করার পরে একেবারে পুরো বডিতে, এটা হচ্ছে আপনার স্ক্যাল্পেও দেওয়া যাবে, ফেসেও দেওয়া যাবে, বডিতেও দেওয়া যাবে। পুরো বডিতে বা যেইখানে দরকার সেইখানে এটা ভালো করে রাবিং করে ইউজ করবে আফটার লাঞ্চ, দুপুরের পরে। বিকেল থাকবে, সন্ধ্যা থাকবে, রাত থাকবে, পরের দিন সকালেও থাকবে। পরের দিন লাঞ্চের আগে আবার যখন গোসল করবে ভালো করে ওয়াশ করে নিবে, ওয়াশ করে গোসল করে আবার লাঞ্চ করে আবার ইউজ করবে। ঠিক আছে, তাহলে এইভাবে পরপর 3 দিন ইউজ করবে, মাঝখানে 7 days গ্যাপ দিব, গ্যাপ দিয়ে পরপর আবার 3 দিন ইউজ করবে। মানে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ ইউজ করব, আবার 4 থেকে আমরা 10 পর্যন্ত গ্যাপ দিব, আবার 11, 12, 13। ঠিক আছে, 1, 2, 3 গ্যাপ যাবে, 4, 5, 6, 7, 8, 9, 10, আবার 11, 12, 13। ঠিক আছে। Okay. আর নাম্বার 3 হচ্ছে বেঞ্জল বেঞ্জল গামা, এগুলো বেশি জানার দরকার নেই, এটা এমনি লিখা দেখতে হবে না, লেটার অন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রিটমেন্ট দিবেন, ট্রিটমেন্টটা যেদিন শেষ হবে সেদিন আবার আসতে বলবেন অবশ্যই ফলো আপে।
টপিক্যাল কর্টিকোস্টেরয়েড ডার্মাসন নামে পাওয়া যায়, ভিডিও টিডেস ফর 10 to 15 days। আমার স্ক্যাবিসটা ভালো হয়ে যাবে, কিন্তু কোনো জায়গায় ছোট ছোট র্যাশ থেকে যায়, ইচিংটা থাকে, সেই ক্ষেত্রে আমরা টপিক্যাল কর্টিকোস্টেরয়েডটা ইউজ করব। একটা অ্যান্টি হেলমিন্থিক দিয়ে দিব, আর একটা হচ্ছে একটা মাল্টিভিটামিন দিয়ে দিব, ঠিক আছে? All members of the family must be treated, whether or not they show the symptom at the same time. All family memberদের symptom থাকুক বা না থাকুক, at the same time সবাইকে সেম ট্রিটমেন্ট রিসিভ করতে হবে, ঠিক আছে? এটা ভালো করে কাউন্সিলিং করে সবাইকে একসাথে ট্রিটমেন্টটা দিয়ে দেবে। এটা কি হতে পারে? ওয়ার্ড। ওয়ার্ড। আর একটু স্কিনে কেস বেশি চলে আসছে না আজকে? স্যার আচ্ছা, এটা হচ্ছে স্ক্যাবিসের ওয়ার্ড। ট্রিটমেন্ট স্লাইডটা আবার একটু প্লিজ। ওকে, জি থ্যাংক ইউ স্যার। এটা হচ্ছে ওয়ার্ড। এটা হচ্ছে হিউম্যান পেপিলোমা ভাইরাস বা ভাইরাল ওয়ার্ড বলি আমরা। ডিসঅ্যাপিয়ার মোর দেন 65% উইথিন 2 ইয়ার্স। এটা এমনি জানার দরকার নেই, ট্রিটমেন্টটা বলে যায়। স্যালিসাইলিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড একটা কম্বিনেশন পাওয়া যায়, ডুওফিল্ম বা ডুওফ্লাম নামে পাওয়া যায় মার্কেটে। একটু বড় ফার্মেসি বা বড় এরিয়াতে খুঁজতে হবে। অ্যাপ্লাই ডেইলি ফর 1 to 3 weeks, নট ইন ফেস অ্যান্ড জেন্টালিয়া। ফেসে জেন্টালিয়াতে দেওয়া যাবে না, অনলি বডিতে, হাতে পায়ে এইসব জায়গায়। যার সিস্টেমটা আমি পরে বলে দিচ্ছি। নাম্বার 2 হচ্ছে যদি জেনিটাল ওয়ার্ড হয়, তাহলে হচ্ছে আমরা পোডোফাইলাম নামে পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবল। এটা হচ্ছে বেনজোইন কম্পাউন্ড টিংচার বলে এটাকে। এটা হচ্ছে অ্যাপ্লাই ওয়ান্স উইকলি ফর 6 weeks। আমার কাজ হচ্ছে 1 নাম্বারটা নিয়ে। অনেক হচ্ছে মেল বা ফিমেলরা আসে, কসমেটিক পারপাসের জন্য আসে, তখন আমরা 1 নাম্বারটা অ্যাপ্লাই করি। আর জেনিটালটা আমরা অ্যাপ্লাই করি না কেন? কারণ এটার সাথে আরো কিছু স্কিন ডিজিজ, ভিডি, ভেনারিয়াল ডিজিজের কোনো রিলেশন থাকে অনেক সময়, এই জন্য এই কেসটা আমরা স্কিনে রেফার করে দিই। নাম্বার 3 হচ্ছে টপিক্যাল রেটিনয়েড। এটা হচ্ছে রেটিন এ ক্রিম নামে পাওয়া যায়, অ্যাপ্লাই অনলি অ্যাট নাইট ফর 1 to 1.5 month, 1 থেকে 1.5 মাস দিবে আফটার রিমুভাল অফ দ্য ওয়ার্ড। আমি নাম্বার 1 বা নাম্বার 2 যে কোনোটাই দিলাম, দেওয়ার পর আমার ওয়ার্ডটা রিমুভ হয়ে গেল, রিমুভ হওয়ার পরে হচ্ছে আমি নাম্বার 3টা ইউজ করব, ঠিক আছে? এখন কিভাবে আমি ইউজ করব মেডিসিনটা, প্রসিডিউর। সোক ওয়ার্ড উইথ ওয়াটার 5 মিনিটস। একটা কটন কাপড় পানিতে ভিজে আমার ওয়ার্ডটাকে একটু ভালো করে রাবিং করব। এটা রাবিং করলে কি হয়, ওয়ার্ডটা একটু সফট হয়, হ্যাঁ, 5 মিনিটস, ওকে। দেন ভেজলিন অ্যারাউন্ড দ্য লেশন। আমার ওয়ার্ডের চারদিকে যে আমার হেলদি স্কিন, সেই হেলদি স্কিনের মধ্যে আমি একটু ভেজলিন অ্যাপ্লাই করব। কেন? যেন আমার মেডিসিনটা হেলদি স্কিনকে টাচ না করে। অ্যাপ্লাই ডুওফিল্ম। ডুওফিল্মটা আমি ওয়াটারের উপর অ্যাপ্লাই করলাম, ওইটাকে ড্রাই করব। কাভার উইথ স্ট্রিপ ফর 20 minutes। ড্রাই করার পরে আমরা ওই যে নিউ স্ট্রিপ যেটা বলি ওয়ান টাইম, সেই স্ট্রিপটা খুলে ওয়ার্ডের উপর জাস্ট লাগা রাখবে ফর 24 আওয়ার, 24 ঘন্টা থাকবে। স্টেপ পরের দিন হচ্ছে এইভাবে টান দিয়ে উঠায় ফেলবেন। প্রথম দ্বিতীয় দিন খুব একটা আসে না, ডে 3-4 থেকে দেখবেন যে কিছু কিছু টিস্যু উঠে আসতেছে, ঠিক আছে? স্টেপ সুপারফিশিয়াল লেয়ার। এটা আমরা কতদিন দিব? যদি কারো 1 উইকের মধ্যে উঠে যায়, ওকে। 2 উইক না লাগলে আমরা 2 উইক দিব, যদি কারো লাগে 3 উইক, ম্যাক্সিমাম 1 মান্থ। 1 মান্থের পরে আর দেওয়া যাবে না। 1 মান্থের মধ্যে যাদের উঠবে না, বুঝতে হবে যে ওদের এটাতে রেসপন্স করতেছে না, সেই ক্ষেত্রে আপনাকে পাঠাতে হবে কসমেটিক্সে, তার মানে হচ্ছে স্কিন ডক্টরের কাছে, ঠিক আছে? ওকে। Laser. লেজার, হ্যাঁ, ওইটা স্কিন, আর লেজার তো আর আমরা করি না, এটা স্কিনে পাঠিয়ে দিব। এটা কি হতে পারে? এটা না পারলে ফেল, আগেই বলে দিচ্ছি। অ্যাপটাস আলসার। ভেরি গুড, তার মানে সবাই পাস, ভেরি গুড। অ্যাপটাস স্টোমেটাইটিস বা অ্যাপটাস আলসার। ওরাল ক্যাভিটি রিলেটেড যতগুলো ডিজিজ থাকবে সবার কমন অ্যাডভাইস, এটা হচ্ছে ওরাল হাইজিন মেনটেন, স্যালাইন মাউথ ওয়াশ, গার্গেল। স্যালাইন ওয়াশ দরকার নেই, আপনি বলবেন যে একটু কুসুম গরম পানির সাথে একটু লবণ দিয়ে গার্গেল করলেই হবে। নাম্বারটা হচ্ছে রেগুলার টুথ ব্রাশিং 2 to 3 টাইম ডেইলি আফটার মিল। অবশ্যই খাবার পরে ব্রাশ করবেন। আমরা যেটা করি, ব্রাশ করে দেন খাই, রেজাল্ট জিরো। বলে দিবেন একটু যে সকালে উঠে কুলি করে নাস্তা করবে, দেন ব্রাশ করবে। রাতে খাওয়া দাওয়া শেষ করে শোয়ার আগে অবশ্যই ব্রাশ করে ঘুমাবেন। 2 বার মাস্ট, পারলে দিনে 3 বার, ঠিক আছে? প্ল্যান্ট ভেজিটেবলস, ফ্রুটস অ্যান্ড লিকুইড ইনটেক, প্রচুর পরিমাণে সবজি, ফল এবং তরল খাবার, যতটুকু পানি আমার দরকার ততটুকু খাবেন। রেগুলার বাউল হ্যাবিট। বাউল হ্যাবিট অবশ্যই ক্লিয়ার হতে হবে, কারণ দেখা গেছে অ্যাপটাস আলসারের সাথে বাউল হ্যাবিট একটা ভালো রিলেশন। যাদের বাউল হ্যাবিট ক্লিয়ার হয় না বা যাদের ওরাল হাইজিন মেনটেন হয় না, ওদের এই অ্যাপটাস স্টোমেটাইটিসটা বেশি হয়। ট্রিটমেন্ট কি? পেইন থাকলে আমি প্যারাসিটামল দিব, না কমলে আমি আইবুপ্রোফেন ইউজ করতে পারবো ফর 4 to 5 days আফটার মিল। নাম্বার 2 হচ্ছে কোট লেশন উইথ অ্যান্টাসিড বা সুক্রালফেট। ওই যে আমরা গ্যাসের জন্য ইউজ করি না অ্যান্টাসিড বা সুক্রালফেট, ওই ট্যাবলেটটাকে ভালো করে ক্রাশ গুঁড়া করবেন, করে আঙুল দিয়ে নিয়ে ওই আলসারের মধ্যে ওটাকে অ্যাপ্লাই করবেন।
6 আওয়ারলি মানে 4 টাইমস ফর 5 to 7 days, ঠিক আছে? পরে পেশেন্ট ওটা খেয়ে ফেলবে। অর এছাড়া আরেকটা অপশন হচ্ছে অ্যামলেক্সানক্স ওরাল পেস্ট নামে পাওয়া যায়, যেটা অ্যাপসল নামে পাওয়া যায়। এটা হচ্ছে কিউডে দিনে 4 বার ইউজ করবো আফটার মিল আনটিল আলসার হিলস। যতদিন পর্যন্ত আলসারটা ভালো না হবে ততদিন এটা ইউজ করবে। ইউজুয়ালি 7 to 10 days লাগে আর কি। লাগলে আপনি 2 উইকস ইউজ করতে পারবেন। এক কথা হচ্ছে আলসারটা হিল হওয়া পর্যন্ত এটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখন আমরা অ্যান্টাসিড সুক্রালফেটটা কাজে ইউজ করি, এটা সবাইকে ইউজ করা যাবে, ঠিক আছে? কিন্তু অ্যাপসল যেটা, অ্যাপসলের একটা ব্যাপার হচ্ছে যে ওইটা আমি ওই জায়গায় অ্যাপ্লাই করব, করার পরে 5 মিনিটস লাগবে, দেন আমাকে গার্গেল করে ফেলে দিতে হবে, ওটা কিন্তু খাওয়া যাবে না। যদি আমি সোয়ালো করি তো সেই ক্ষেত্রে আমার একটু বার্নিং হতে পারে। সেজন্য যেসব বাচ্চারা আমার ইনস্ট্রাকশন ফলো করতে পারবে তাদেরকে আপনার অ্যাপসলটা দিবেন, আদারওয়াইজ বাকি সবার জন্য অ্যান্টাসিড বা সুক্রালফেটটা দিবেন, ঠিক আছে? সাথে Trial সাপোর্ট কি সেম স্যার? ট্রায়ালনও সেম, হ্যাঁ ট্রায়ালনটা আমরা ওল্ডার চাইল্ডে দিতে পারি, ঠিক আছে? ওইটাও ওইটাও আপনার দেওয়ার পরে গার্গেল করে ফেলে দিতে হয়, ঠিক আছে? এই জন্য একেবারে ছোট বেবিদের হচ্ছে অ্যান্টাসিড বা সুক্রালফেটটা ক্রাশ করে দিবেন। ট্রায়ালনটা ভালো মনে করছেন, এটা আমি এখানে মেনশন করি নাই, ওইটাও আপনার দিতে পারবেন, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে সাপোর্টিভ হিসেবে আমরা কি কি দিব? ট্যাবলেট রিবোফ্লাভিন, যেটা রিবোসন বা রিবোফ্লাভিন নামে পাওয়া যায়, বিডিআরটি ডেজ ফর 10 days। আর এটা হচ্ছে সিরাপ ভিটামিন বি কমপ্লেক্স বিডি ফর 1 month, ঠিক আছে? কারণ দেখা গেছে যে যাদের ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে, ওরাল হাইজিন মেনটেন হয় না, বাউল হ্যাবিট ক্লিয়ার হয় না, ওদের এটা টেন্ডেন্সি বেশি। এর জন্য আমাকে সব সাইড কাভার দেবে, ঠিক আছে? ওরাল হাইজিন মেনটেন করবো, বাউল হ্যাবিট রেগুলার রাখবো, সাথে আমি ভিটামিন সাপ্লিমেন্টেশন দেবো, ঠিক আছে? ওকে, স্যার আলসারের ছবিটা আবার একটু দেখালে ভালো হয় স্যার। ওকে। জি থ্যাংক ইউ। এটা কি হতে পারে? oral thrush, ওরাল চাষ। আর কিছু হতে পারে? geographic tongue, ফাঙ্গাল। Geographic tongue, জিওগ্রাফিক টাং আমি নিতাম যদি আপনার এই লিপ না থাকতো। টাং মানে তো candidiasis, টাং, ক্যান্ডিডিয়াসিস তো ওরাল চাষ, ঠিক আছে? এটা ওরাল চাষই হবে কনফার্ম। ওকে, জিওগ্রাফিক টাং হবে যদি আমি এটা দেখাইতাম, ঠিক আছে? এটাতে আসবে না। একটু ভালো করে খেয়াল করেন, এখানে দুই ধরনের হয়। একটা হচ্ছে এই রকম রেডিশ স্পট এর মতো হয় এটা, আর একটা হচ্ছে একেবারে এইভাবে হোয়াইটিশ সাদা পেঁজা তুলার মতো হয়, হ্যাঁ? দুইটাই হচ্ছে আমার ক্যান্ডিডিয়াস। কোনটার কি এটা পরে যখন বলবো ট্রিটমেন্ট তখন ক্যাচ করবো। ওরাল চাষ বা ক্যান্ডিডিয়াস অ্যাডভাইস আগের গুলো, এর জন্য বললাম। ট্রিটমেন্ট হচ্ছে লার্জ প্লাক রিমুভ বাই গসপেজ, যাদের দেখবেন যে এত বেশি হয় মনে হয় যে একেবারে লেয়ারের মতো পড়ে গেছে, ওদেরকে একটা কটন কাপড় কুসুম গরম পানি দিয়ে ভালো করে ভিজাই নিয়ে হালকা করে একটু ওয়াশ করবেন, করলে দেখা যায় যে উপরে কিছু লেয়ার উঠে আসে। ফোর্সফুলি ওয়াশ করা যাবে না, কারণ ফোর্সফুলি করলে আবার ব্লিডিং হওয়ার চান্স থাকে। নাম্বারটা হচ্ছে নেস্টেটিন সাসপেনশন, নেস্টেড বা ক্যান্ডেক্স নামে পাওয়া যায়, 1 ml ওরালি 6 আওয়ারলি ফর 10 days আফটার মিল। 1 ml লাগবে তা না, আপনার যতটুকু লাগে, হ্যাঁ? টাং বাক্কাল মিউকোসা লিপস দেওয়ার জন্য যতটুকু লাগে 5 ফোঁটা 10 ফোঁটা 15 ফোঁটা 20 ফোঁটা আপনি ইউজ করবেন। এটা 6 আওয়ারলি প্রতিবার খাবার পরে দিবেন ফর 10 days এন্ড অর। 3 নম্বর হচ্ছে মাইক্রোনাজল ওরাল জেল, মাইক্রোরাল বা জেল নামে পাওয়া যায়, 1 ml ওরালি 6 আওয়ারলি ফর 10 days আফটার মিল। সাপোর্টিভ হিসেবে 4 নম্বর সাপোর্টিভ হিসেবে থাকবে ওই আগের দুইটা, রিবোফ্লাভিন ভিটামিন বি কমপ্লেক্স। আচ্ছা, এন্ড অর কেন বললাম? কারো যদি শুধু এইটা থাকে আমরা ইউজ করবো নেস্টেটিন, আর কারো যদি রেডিক্স থাকে আমরা ইউজ করবো মাইক্রোনাজল। কারো দেখা গেল দুইটাই আছে, তাদের আমরা দুইটাই ইউজ করবো। প্রথমে একটা দিব, দেওয়ার 1 ঘন্টা পরে আরেকটা দিব, ঠিক আছে? এর জন্য এন্ড অর, সবার দুইটাই লাগবে না, কারো লাগতে পারে কারো নাও লাগতে পারে। আর সাপোর্টিভ হিসেবে আগের গুলাই। স্যার এটা আবার একটু রিপিট করলে ভালো হতো স্যার, ওই দুইটা বা একটা এটা বুঝলাম না স্যার, থ্যাংক ইউ। এই যে বললাম না যে দুই রকমের হতে পারে, একটা এরকম হচ্ছে সাদা হোয়াইটিশ, আরেকটা হচ্ছে এইরকম রেডিশ স্পট থাকবে। যদি রেডিশ স্পট থাকে আপনি ইউজ করবেন মাইক্রোনাজল, আর যদি শুধু এইরকম হোয়াইটিশ থাকে তাহলে আপনি ইউজ করবেন নেস্টেটিন, ঠিক আছে? আর কারো যদি দুইটাই থাকে, এই যে যেমন এই পেশেন্টটার দুইটা ওইভাবে নাই, যেমন এই পেশেন্টটারও দুইটা নাই, আসলে এখানে নাই ছবিতে। তো এই পেশেন্টটা আছে কিছুটা, এখানে রেডিশ আছে এখানে হোয়াইট। দুইটা যদি একসাথে পান আপনি প্রথমে ক্যান্ডিড মানে যে কোনো একটা নেস্টেটিনটা ইউজ করলেন, 1 ঘন্টা পরে আফটার 1 আওয়ার হচ্ছে মাইক্রোনাজল টেস্ট করবেন। বুঝতে পারছেন? জি স্যার থ্যাংক ইউ। ওকে, এটা কি হতে পারে?
জিওগ্রাফিক্যাল টার্ম। এটা 100%, তাই না? একেবারেই দেখেন মানচিত্র, এটা অনেকটা বাংলাদেশের মানচিত্রের মতো। জিওগ্রাফিটা অ্যাডভাইস আগের গুলাই, সো পড়াচ্ছি না। ট্রিটমেন্ট হচ্ছে ভিটামিন, এখানে কি আমরা একটা মাল্টিভিটামিন মিনারেলস দিয়ে রাখি। ভিটামিন অ্যান্ড মিনারেলস বা মাল্টিভিটামিন যেটা ফিলোয়েল কিডস জোবিয়া গোল্ড নামে পাওয়া যায়, বিডি ফর 1 মান্থ। ডোজ তো আগেই বলে আসছি, হাফ টিএসএফ বিডি পার 10 কেজি অথবা 1 টিএসএফ ওয়ান্স পার 10 কেজি, অল ভিটামিন। আর এই ক্ষেত্রে আমরা সাপোর্টিভ হিসেবে আয়রন সাপ্লিমেন্টেশনটা দিয়ে দিব আর কি। আচ্ছা, এইখানে কাউন্সিলিং একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি জিওগ্রাফিক টান ট্রিটমেন্ট দিবেন, 1 মাস পরে পেশেন্ট ভালো হয়ে যাবে, 1 মাস পরে আবার আসবে যে স্যার বারবার হচ্ছে। এটা বলে দিবেন, মা এটা কোনো প্যাথোলজিক্যাল ডিজিজ না, এটা আমাদের বডিতে কিছু ভিটামিন, কিছু মিনারেলস, কিছু আয়রনের জন্য হচ্ছে। এটা 18 বছর আপ টু 18 ইয়ার্স পর্যন্ত এটা থাকবে, যাবে আসবে যাবে আসবে। পেশেন্টটা যখন অ্যাডাল্ট হবে তখন এটা আস্তে আস্তে একেবারেই চলে যাবে, ঠিক আছে? কারণ কি, তা না হলে পেশেন্ট আপনাকে দেখাবে, দেখে আবার আরেক ডাক্তার কাছে যে বলবো ওই ডাক্তার দেখা আসছি, কোনো উপকারী হয়নি, মানে ডাইরেক্ট কথাটা এইভাবেই বলে যে কোনো লাভই হয়নি, শুধু দেখা আসছে। আবার আরেক ডাক্তারকে দেখাবে, ওনার কথা কি আবার আরেকজনকে বলবে। যে আপনি যদি একটু কাউন্সিলিং করেন, যখন পেশেন্টটা বারবার রিপিটে অ্যাটাক হবে তখন বুঝবে যে না এটা এটা। আর বলেও দিবেন যে এটা কোনো ক্ষতি করবে না, কিন্তু যখনই আপনার এইরকম মানে র্যাশটা বা ট্রাসটা দেখা যাবে আপনি তখন এই ট্রিটমেন্ট গুলো অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এটা কি হতে পারে? একটা জিনিস খেয়াল করেন, Impetigo. প্রতিটা জিনিস আমার লিপ রিলেটেড। Herpes কি বল, labialis. হ্যাঁ কি বললেন? ইমপেটিগো, ইমপেটিগো, আরেকজন? হার্পেস ইমপেটিগো। হার্পেটিক হ্যাঁ হার্পিটিক, ঠিক হার্পেস আছে, ল্যাবিয়া হার্পেস রিলেটেড কিছু হবে। ইমপেটিগোর প্রশ্নটা কেন আসলো গ্রুপস এখানে? গ্রুপস আছে স্যার। হ্যাঁ, ইমপেটিগো তোমার দেখাই যাচ্ছে না কিছু, ইমপেটিগো তো দেখাই নিয়ে আসলাম, একেবারে এইরকম থাকবে, দেখাই যাচ্ছে। আচ্ছা, জিনিসটা খেয়াল করেন, প্রতিটা লেশন আমার লিপস রিলেটেড, লিপস লিপস লিপস, ঠিক আছে? প্রতিটা লিপস রিলেটেড। এটা হচ্ছে হার্পিস লেবিয়ালিস, ঠিক আছে? হার্পিস লেবিয়ালিস দুটো হয়, একটা হচ্ছে হার্পিস লেবিয়ালিস আর একটা হচ্ছে হার্পিস প্রোজেনিটালিস। প্রোজেনিটা আপনাকে স্কিনে পড়াবো, ওটা আমি পারি না। হার্পিটিক জিঞ্জিভোস্টোমেটাইটিস বা হার্পিস লেবিয়ালিস বলে। ট্রিটমেন্ট হচ্ছে কোল্ড সফট লিকুইড ফুড, ওরাল অ্যাসাইক্লোভির। ভাইরাসটা দিব আমরা 200 মিলিগ্রাম 5 টাইমস ফর 4 ডেজ। আমার চিকেন পক্স বা এইচএফএমডি তে অ্যাসাইক্লোভিরের ডোজটা কি ছিল? এটার জাস্ট অপোজিট। আমি কিন্তু পড়ানোর সময় বলে দিছিলাম যে 4 টাইমস 5 ডেজ, আর এখানে হচ্ছে 5 টাইমস 4 ডেজ, ঠিক আছে? এইভাবে মনে রাখতে হবে, নাহলে তো মিলাই ফেলবে। চিকেন পক্স এইচএফএমডি তে ছিল 200 মিলিগ্রাম বা যেটাই হোক, আমার 4 টাইম দিনে 4 বার 5 দিন। আর এটা হচ্ছে 5 টাইম দিনে 5 বার 4 দিন। ওকে। আর নাম্বার 3 হচ্ছে টপিক্যাল অ্যাসাইক্লোভির, ভাইরাস ক্রিমটা দিব, অ্যাপ্লাই 3 to 4 টাইম ডেইলি ফর 10 ডেজ। আর নাম্বার 4 হচ্ছে পেইন থাকলে আমরা প্যারাসিটামল, ইভেন কি আমরা আইবুপ্রোফেনটা ইউজ করতে পারবো ফর 3 to 5 ডেজ। তাহলে খুব সহজ ট্রিটমেন্ট। অ্যাসাইক্লোভির ওরালি খাবে দিনে 5 বার করে 4 দিন, আর সাথে হচ্ছে আমরা লোকাল অ্যাপ্লাই করবো অ্যাসাইক্লোভিরটাই 3 to 4 টাইম ফর 10 ডেজ। খুব সহজ। আচ্ছা, এখন কিছু সহজ কেস পড়াবো যেগুলো কোনো ট্রিটমেন্ট না, জাস্ট কাউন্সিলিং। এগুলো ওইভাবে পড় না, এটা এমনি দেখানো। এটা কেন বলছে সাবকনজাংটিভাল হেমোরেজ? এই যে সাবকনজাংটিভাল, এটা হচ্ছে যে বেবিগুলো এনভিডি মানে নর্মাল ভ্যাজানাল ডেলিভারিতে হয়, যাদের থার্ড স্টেজ অফ লেবারটি একটু প্রলং থাকে, বা যাদের হচ্ছে একটু অনেক সময় হচ্ছে যে আপনার ইউটারাসের যে ওপেনিংটা সেটা অনেক সময় হচ্ছে একটু কন্ট্রাক্টেড হয়ে যায়, তখন কি হয় বেবির হেডটা একটা লং টাইমের জন্য আন্ডার প্রেসারে থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে ব্লাডটা এসে আমাদের সবচেয়ে সফট এরিয়া হচ্ছে কনজাংটিভাতে অ্যাকুমুলেশন হয়, এটা হচ্ছে সাবকনজাংটিভাল হেমোরেজ। এইটা একেবারেই নর্মাল একটা জিনিস, মানে প্রবলেম, এটা কিছুই করা লাগবে না। এটা আস্তে আস্তে 2 উইকস, 3 উইকস, 1 মান্থ, ম্যাক্সিমাম 2 মান্থ, 2 মান্থের মধ্যে এটা অটোমেটিকলি রিজলভ হয়ে যাবে। আর অনেক সময় আপনাদের কাছে হয় কি, ধরেন এনবিডি তো হলো, হাসপাতালে আমরা 8 ঘন্টা পরে ছেড়ে দিই, 15 দিন পরে পেশেন্ট আপনার কাছে যেতে পারে যে স্যার বাচ্চাটা এরকম, কারণ চোখের রক্তে এটা সবাই ভয় পায়। তখন আপনি হিস্ট্রিটা নেবেন যে এনবিডি হয়েছে ওই সময় ছিল, একটু কাউন্সিলিং করবেন যে মা এটা আপনি আপনি চলে যাবে, এটা কিছুই করা লাগবে না, ঠিক আছে? ওকে। ফিজিওলজিক্যাল জন্ডিস, সেকেন্ড অর থার্ড ডে অফ লাইফ, 24 আওয়ার্স এর আগে হবে না, আবার 72 আওয়ার্স এর পরে হবে না, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস, ঠিক আছে? ব্রেস্ট ফিডিং করাবো, ফটোথেরাপি দিব, এক্সচেঞ্জ ট্রান্সফিউশন, ট্রিটমেন্ট অফ দ্য কজ, এটা আপনাদের জন্য না, এটা অ্যাডমিটেড পেশেন্টদের জন্য। আমাদের হচ্ছে এটা আপনাদের আর লাগে না, কিন্তু জাস্ট একটু কিছু অ্যাডভাইসের জন্য আর কি পড়াচ্ছি। ফটোথেরাপি কাকে দিব?
এখন ধরেন নর্মাল ডেলিভারি হলো, ডে 3-4 আপনার কাছে আসলো, একেবারে বাচ্চাটা ইয়েলো হয়ে গেছে, তখন তো আপনাকে জানাইতে হবে, তাই না? এর জন্য এটা জানতে হবে। যদি প্রিটার্ম বেবি হয় তাহলে হচ্ছে 10 to 12 মিলিগ্রাম পার ডিএল হলে আমরা ফটোথেরাপি দিব। আর যদি টার্ম বেবি হয় তাহলে 15 মিলিগ্রাম পার ডিএল হবে। আচ্ছা, প্রিটার্ম বেবি কাকে বলে জানেন? Before 37 weeks. Before 34. বিফোর, পুরোটা বলতে হবে, বিফোর 37 উইকস 37 weeks অফ জেস্টেশন, of ঠিক gestation. আছে? আর টার্ম হচ্ছে 37 কমপ্লিটেড উইকস অফ জেস্টেশন। ওকে, এখন আমাদের কাছে টার্ম বেবি আসে যারা, আমরা হচ্ছে 15 তো বলি, 15 অনেক সময় প্লাস মানে রিস্কি হয়ে যায়, এই জন্য আমরা একটু কমাইনি, আমরা হচ্ছে 12, 12, 13 হলেই আমরা ফটোথেরাপির জন্য রেফার করে দিই। আর প্রিটার্ম বেবিদের 10 হলে আমরা রেফার করে দিই, ঠিক আছে? আচ্ছা, এখন কোনো জায়গায় যদি টেস্ট করার অপশন না থাকে, টেস্ট অবশ্যই করবেন আপনি। যদি অপশন না থাকে আমরা আইডিয়া করতে পারি। ইফ ইয়েলো কালারেশন যদি শুধু ফেসে হয় তাহলে হচ্ছে বিলিরুবিন লেভেল হচ্ছে 5। যদি চেস্ট আপ টু আম্বিলিকাস হয় তাহলে হচ্ছে 10। বিলো আম্বিলিকাস টু নি জয়েন্ট হলে হচ্ছে লেস দেন 15। আর লেগ এন্ড হ্যান্ডে যদি থাকে 15 to 18। আর পাম এন্ড সোলে থাকলে 15 to 20। এখন আপনার কাছে একটা পেশেন্ট আসলো, আপনি যদি দেখেন যে বিলো আম্বিলিকাস মানে নাভির নিচে লোয়ার অ্যাবডোমেন প্লাস লেগে আছে, আপনি নিশ্চিন্তে এটাকে রেফার করে দিতে পারবেন ফটোথেরাপির জন্য, ঠিক আছে? এইটুক জানলেই হবে, এর বেশি দরকার নেই। আচ্ছা, আরেকটা ব্যাপার, কোনো পেশেন্ট আসে যে টার্ম বেবি, হ্যাঁ টার্ম বেবি সিরাম বিলিরুবিন লেভেল 11.5, 12। এই পেশেন্টটাকে আমরা কি করব? এখন এই পেশেন্টটাকে ফটোথেরাপি পাঠাইলে পেশেন্টরা তো এমনি ভয় পায়, পাঠাইলে অনেক সময় ফটোথেরাপি লাগতেও পারে, নাও লাগতে পারে। আর রোদে দেওয়ার কথা বলা হয় যেটা সান ওইটা তো কমনলি সবার জন্য। আচ্ছা, রোদের একটা ব্যাপার বলি, রোদে দেওয়াটা কিন্তু মানে বইয়ের কোথাও নাই, কোনো ভাষা নেই। আমরা বলি যে সূর্যের আলোটা ঘরের ভিতরে কাচের জানলা দিয়ে ভেতরে। বারান্দা দিয়ে যে আলোটা আসে সেই আলোতে দিব, নট রোদে, ঠিক আছে? জি দেওয়ার সময় চোখটা ঢেকে নিব, একটা প্যাম্পার্স বা প্যান্ট পরায় দিব, মানে জেনিটালিয়াটা কাভার রাখবো। প্রতিদিন হালকা আলোতে 30 মিনিট, 30 মিনিট রাখবেন। রাখার সময় সোজা করে রাইট সাইডে লেফট সাইডে বেন্ড করে এবং উল্টা করে হোল বডিতে এক্সপোজার করতে হবে। এটা 1 নাম্বার। নাম্বার 2 হচ্ছে ঘরে একটা সাদা লাইট, নট ইয়েলো, একটা হোয়াইট কালারের লাইট 24 ঘন্টা ঘরে জ্বালা রাখবেন। আর নাম্বার 3 হচ্ছে 1 ঘন্টা পর পর ব্রেস্ট ফিডিংটা করাবেন। আমরা এই 3টা অ্যাডভাইস দিয়ে দিই, দিয়ে বলি যে মা আপনি 24 থেকে 48 ঘন্টা অবজার্ভ করেন। যদি দেখেন যে ইয়েলো ভাবটা কমে আসছে, ওকে ভেরি গুড, আর কিছু করার দরকার নেই। আর যদি মনে হয় যে না ইয়েলোটা আরো বেড়ে যাচ্ছে, আপনি আবার টেস্ট করবেন। টেস্ট করলে তো আপনি বুঝেই ফেলবেন, আমি 11.5 পেলাম আগেরটা, এখন যদি আমি 13-14 পাই রেফার করে দেব। আর যদি দেখি 10 চলে আসছে, সো পেশেন্ট এইভাবেই থাকবে, পাশে চলে যাবে, ঠিক আছে? মানে পেশেন্টের হ্যারাসমেন্ট যতটুকু কমানো যায় আমার দ্বারা আমি করে দেবো সেটা, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে মেস্টাইটিস নিওনেটারাম। এই যে কয়েকটা কেস পাচ্ছে, এগুলো কিন্তু কোনো ট্রিটমেন্ট নাই, জাস্ট কাউন্সিলিং। এটা হচ্ছে এনগেজমেন্ট অফ ব্রেস্ট, কাউন্সিলিং অ্যান্ড রিঅ্যাসুরেন্স, নো লোকাল মেসেজ, নো ফার্মেন্টেশন অ্যান্ড নো অ্যাটেম্প্ট টু এক্সপ্রেস মিল্ক। সব মহিলারা, শিক্ষিত মহিলারা এসে বলে যে মিল্ক অ্যাকুমুলেশন হয়েছে, এটা চাপ দিয়ে বের করে দিতে হয়, ভেরি ভেরি ব্যাড প্র্যাকটিস, ঠিক আছে? বলবেন যে না, কোনো মেসেজও করা যাবে না, গরম শেকও দেওয়া যাবে না, মিল্ক এক্সপ্রেস করা যাবে না। আর শুধুমাত্র পেইন বা ফিভার থাকলে আমরা প্যারাসিটামলটা দিব, ঠিক আছে? এটা কেন হচ্ছে? এটা হচ্ছে বাচ্চাটা যখন ডেলিভারি অনেক সময় হরমোনাল ইমব্যালেন্সের জন্য মায়ের কাছ থেকে হতে পারে। এটা ডেলিভারি হওয়ার 3-4-5 ডেজে হতে পারে। এটা অটোমেটিক্যালি 1 মান্থ 2 মান্থের মধ্যে ভালো হয়ে যাবে, ঠিক আছে? নো ট্রিটমেন্ট। একই রকমই আরেকটা ভেজাইনাল ব্লিডিং বা মিউকাস ভেজাইনাল সিক্রেশন। এটা ওই যে একই হরমোনাল ইমব্যালেন্সের জন্য অনেক ফিমেল বেবিদের, এটা অবশ্যই ফিমেলদের হবে, ফিমেল বেবিদের অ্যাডাল্ট ফিমেলদের মতো ডিসচার্জ বা পিপি ব্লিডিং হতে পারে। নো স্পেসিফিক ট্রিটমেন্ট, কোনো ট্রিটমেন্ট নাই। অ্যাসেপ্টিক ক্লিনিং অফ জেনিটাল, এখানে যেটা বলতে হবে যে জেনিটাল রিজিয়নটা একটু একটা সুতি কাপড় একটু কুসুম গরম পানিতে ভিজে একটু হালকা করে ক্লিন করতে হবে, যেন ডিসচার্জটা বা ব্লাডটা না থাকে। নাম্বার 2, বাচ্চাটা যখনই ইউরিনেশন প্রস্রাব করবে, করার পর যে জায়গাটা অনেক সময় ভেজা থাকে, ওয়েট থাকে, ওই জায়গাটাকে টিস্যু দিয়ে বা কিছু দিয়ে ড্রাই করে রাখতে হবে, ঠিক আছে? ভেজা রাখা যাবে না, এবং হচ্ছে কোনো ডিসচার্জ বা সিক্রেশন যেন না থাকে সেটা একটু খেয়াল করতে হবে। তো দিনে মিনিমাম 4-5-6 বার একটু খেয়াল করে অবজার্ভ করে ওটাকে ক্লিন করতে হবে এবং ওটা ড্রাই করতে হবে। শেষ। এখন হচ্ছে 5টা কেস পড়াবো, 5টা বা 6টা। এই কেসগুলো একটু জটিল কেস, কিন্তু আমি ট্রাই করব যতটা সহজ করে ইজি করে আপনাদের জন্য পড়ানো যায়, ঠিক আছে?
এটা কি হতে পারে? Bell's Bell's palsy. palsy? Very Bell's good. palsy. ভেরি গুড, বেলস পলসি। এটা আসে না, এটা অ্যাডাল্টের সবারই আসে। আজকে থেকে পড়ানোর পরে আপনারা সবাই এটা ট্রিটমেন্ট ম্যানেজ করতে পারবেন। অ্যাকুট ইউনিলেটার ফেশিয়াল নার্ভ পলসি, তাই না? এটা ফেশিয়াল নার্ভ পলসি হবে, ইউনিলেটার হবে। 85% হচ্ছে রিকভারি হয়েছে। ট্রিটমেন্ট একেবারে চোখ বন্ধ করে 6টা পয়েন্ট টাচ করবেন। নাম্বার 1 হচ্ছে প্রেডনিসোলন 1 মিলিগ্রাম পার কেজি পার ডে ফর 1 উইক। 1 সপ্তাহ নর্মাল ডোজে খাবে। দেন টেপার ফর 1 উইক। টেপার মানে তো বুঝেনি, আস্তে আস্তে করে উইথড্র, কমায় কমায় উইথড্র করে। এটা হচ্ছে 1 উইক, মানে মোট 2 উইকস এর ট্রিটমেন্ট দিবেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হার্পেস সিমপ্লেক্স ভাইরাস বা বেসিলো জোস্টার ভাইরাস ইনফেকশন যদি থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাসাইক্লোভিটা ইউজ করব 200 মিলিগ্রাম 6 আওয়ারলি ফর 10 ডেজ। আমার কথা হচ্ছে ভাইরাল ইনফেকশন আছে কি না আছে আমার দেখার দরকার নেই। বেস্ট পসি পেশেন্ট আসবে, আমি প্রেডনিসোলন দিব, অ্যান্টিভাইরাল দিব, অ্যান্টিবায়োটিক দিয়ে দিব, ঠিক আছে, চোখ বন্ধ করে। ওকে। নাম্বার 3 হচ্ছে অ্যান্টিবায়োটিক হিস্ট্রি অফ ইনফেকশন, এমনি জাস্ট বলা, ওটাইটিস মিডিয়া এক্সট্রা আদার ইনফেকশন থাকলে ফর 7 to 10 ডেজ। এই ক্ষেত্রে খেয়াল করতে হবে একটু হায়ার গ্রুপ অ্যান্টিবায়োটিক, যেমন সেফোরোক্সিম, সেফিক্সিম, ফাইমোক্সিক্ল্যাব, মক্সাক্ল্যাব, ফিরোক্ল্যাব, সেফোটিল প্লাস। আমরা ফাইমোক্সিক্ল্যাব বা ফিরোক্ল্যাবটা বেশি ইউজ করি, কারণ কি খুব সেনসিটিভ একটা পেশেন্ট, প্লাস কোন ইনফেকশন আছে আমরাও জানি না, ভাইরাল হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে, এর জন্য একটু হায়ার গ্রুপের কম্বিনেশন অ্যান্টিবায়োটিক গুলো বেশি ইউজ করা হয়। তাহলে প্রেডনিসোলন দিবেন, সাইক্লোভ অ্যান্টিভাইরাল দিবেন, আর এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিবেন, 3টা ট্রিটমেন্ট শেষ। 4 নাম্বার হচ্ছে কর্নিয়াল প্রোটেকশনের জন্য হচ্ছে আমরা একটা আর্টিফিশিয়াল টিয়ার মিথাইল সেলুলোজ আই ড্রপ ইউজ করা হয়, রিফ্রেশ টিয়ার নামে পাওয়া যায়, জানেনই তো, 1 ড্রপ করে দিনে 3 to 4 টাইমস ফর 5 to 7 ডেজ, এটা ইউজ করবেন। 5 হচ্ছে এটা মাউথ ওয়াশ বাই ক্লোরহেক্সিডিন সলিউশন, বায়োডিন বা পলিসিপ দিয়ে মাউথ ওয়াশ করবেন ফর 3 to 4 টাইম, দিনে 3 থেকে 4 বার করবে ফর 5 to 7 ডেজ। আর লাস্ট ওয়ান হচ্ছে ফিজিওথেরাপি আপ টু নর্মাল। আপনি দুই একটা কিছু কিছু শিখাই দিবেন, যেমন হচ্ছে চুইংগাম চিবাবে, তারপর মুখটাকে ফুলাবে, এইটা শীষ দিতে পারে বাবলিং, তারপর মুখটা ফুলে এইভাবে আপনি যতটুকু পারেন বাংলা ভাষায় বুঝাই দিবেন। তারপর অবশ্যই আপনার 7 ডেজ একটা ফলো আপে আসবে, দেখবেন যে মোস্ট অফ দ্য পেশেন্ট একেবারে ভালো হয়ে যায়। কোনো পেশেন্টের রেসিডুয়াল কিছু উইকনেস থাকতে পারে, সেই ক্ষেত্রে ওই পেশেন্টটাকে একজন ফিজিওথেরাপিস্টের কাছে পাঠাবেন ফর ফিজিওথেরাপির জন্য, ঠিক আছে? তাহলে খুব সহজ ট্রিটমেন্ট। প্রেডনিসোলন 7 দিন দিবেন, নেক্সট 7 দিন হচ্ছে আমরা টেপারিং করে দিব। অ্যান্টিভাইরাল অ্যাসাইক্লোভির দিব 6 আওয়ারলি, দিনে 4 বার ফর 10 ডেজ। অ্যান্টিবায়োটিক দিব ফর 7 to 10 ডেজ। ফাইমোক্সিক্ল্যাব বা ফিরোক্ল্যাবটা বেশি দিব আমরা। চোখের জন্য হচ্ছে আর্টিফিশিয়াল টিয়ার দিবেন, মাউথ ওয়াশ দিবেন, আর কিছু ফিজিওথেরাপি শিখাই দিবেন। পারবেন না সবাই? খুব ইজি কিন্তু। নেক্সটে চলে যান। এটা কি হতে পারে? সহজ, চেম্বারে ম্যানেজ করা যায় এইরকম টেস্ট বলবেন, জটিলে যাবেন না। Febrile convulsion. ফেব্রাইল কনভার্সন, ঠিক আছে। এটা তো আরো অনেক কিছু হতে পারে, তাই না? আমরা তো ওইদিকে যাবোই না। কিন্তু ছবিগুলো সবগুলোই ডেঞ্জারাস, শুধু এই নাম্বার 3 এই জিনিসটা খেয়াল করুন। এটা ঠিক আছে, ফেব্রাইল কনভার্সন এটা হয়, এটা এত হয় না, এটা খুব কম হয়। টিটেনাস মেবি। হ্যাঁ টিটেনাস। এই জিনিসটা খেয়াল করেন, বাচ্চাটা তাকায় আছে কোথায়, খেয়াল করছেন? সাবটাল একদিকে তাকায় আছে। কনভার্সনস। হ্যাঁ, বাচ্চাটা একদিকে তাকায় আছে, এটাও কিন্তু বাচ্চাদের ফেব্রাইল কনভার্সন, ঠিক আছে? এটা পরে বলে দিচ্ছে। আচ্ছা, প্রেজেন্টিং কমপ্লেন্ট টু ফোর্টি সিক্রেশন ফ্রম দ্য মাউথ, যেটা দেখাইলাম। সামটাইমস আনকনসাস বেবি, অনেক সময় টোটালি আনকনসাস হয়ে যায়। এসব পেশেন্ট আপনার টাচ করার দরকার নেই। হ্যাঁ, আপনাদের পড়াচ্ছে লাস্ট 2টা লাইনের জন্য, একটু দেখে নেন। হ্যান্ড অর লেগ কনভার্সন, এটা তো বুঝবেনই, হাত পায়ের কনভার্সন বুঝবেন। স্টার এট ওয়ান সাইড, যেটা ছবিতে দেখালাম, বাচ্চা একদিকে তাকায় আছে, এটাও কনভার্সন। লিপ জার্কিং, কিছুই নাই, হঠাৎ করে শুধু লিপটা জার্কিং হচ্ছে, এটাও কনভার্সন ফর পেডিয়াট্রিক পেশেন্ট। নাম্বার 3 ইনভলন্টারি ইউরিনেশন, ডেফিকেশন সবারই হতে পারে। অ্যাডভাইস হচ্ছে এক্সপ্লানেশন, অ্যাসিউরেন্স, রিমুভ এক্সেস থট। কি এক্সপ্লেন করবেন? বলবেন যে মা, এটা এত ভয় পাওয়ার কিছু নাই, এটা বাচ্চার অতিরিক্ত জ্বরের জন্য হচ্ছে, এটা বাচ্চার জ্বরটা কন্ট্রোল হইলে আমরা হচ্ছে বাচ্চাটা আবার খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আর এটাও বলে দিবেন যে বাচ্চার নেক্সটে যখনই জ্বর হবে এই সমস্যাটা হতে পারে, 5 থেকে 6 বছর পর্যন্ত এটা হবে, এরপরে বাচ্চাকে টোটালি ভালো হয়ে যাবে 95% কেসে। অনেক সময় 5% পেশেন্টের রেসিডুয়াল কনভার্সন থাকতে পারে, ঠিক আছে? 95% মানে তো অনেক বেশি, এটা একটু বলে দিন। ট্রিটমেন্ট কি ফর কনভার্সনের জন্য হচ্ছে আমরা ডায়াজিপামটা ইউজ করব পার রেক্টালি, ডোজটা হচ্ছে 0.5 মিলিগ্রাম পার কেজি স্টেট। এটা হচ্ছে ইনজেকশন পাওয়া যায় সেডিল নামে, 10 মিলিগ্রাম পার 2 ml, অর সাপোজিটরি ইজিএম 10 মিলিগ্রাম।
আমি যখন ইন্টার্নি কমপ্লিট করি 2003-তে, তখন ওইভাবে সাপোজিটরিটা অ্যাভেলেবল ছিল না। আমরা চেম্বারে তো না, মানে হসপিটালে যেখানে কাজ করতাম সেখানে আমরা অহরহ পার রেক্টালি ডায়াজিপাম ইউজ করছি। কিন্তু এটা আসলে অনেক হ্যারেজিং, মানে অনেক প্রসিডিউর, অনেক কিছু করতে হয়। আপনারা ভুলও এখন আর করবেন না, এখন হচ্ছে ইজি একেবারে সাপোজিটরি পাওয়া যায়, আপনারা সাপোজিটরিটা ইউজ করবেন। ঠিক আছে? আচ্ছা, এখন ডোজটা কিভাবে? ওই সময় তো বাচ্চা ওয়েট মাপা যাবে না। আপনারা একটু ইউজ করবেন যে বাচ্চার ওয়েট যদি 20 কেজি হয় তাহলে হচ্ছে 1 ইঞ্জেকশন বা 1 সাপোজিটরি, তাই না? 20 কেজি হলে কত হবে? 5-20-100, মানে 10 কেজি, 10 মিলিগ্রাম। তার মানে হয় 1 সাপোজিটরি অথবা 1 অ্যাম্পুল পুরোটা। এই জন্য ওই সময় মাপার দরকার নাই। পেশেন্টকে, গার্জিয়ানকে জিজ্ঞেস করবেন, জানলে ওকে, না জানলে আইডিয়া করে দিয়ে দিবেন একটা। আর ফর ফিভারের জন্য হচ্ছে স্পঞ্জিং, ফ্যান, নট আইস ওয়াটার। আমরা স্পঞ্জিং করবো, ফ্যান ছেড়ে দেবো, বাট নেভার ইউজ আইস। কখনই বরফ ইউজ করবেন না। কেন? কনভালশন কেন? এক্সাজারেট করতে পারে। শিভারিং, খুব বেশি শিভারিং হবে, কনভার্সন এক্সাজারেট করতে পারে। ভেরি গুড। আর প্যারাসিটামল সাপোজিটরি স্টেট, তাহলে পেশেন্টটা আসার পর পর আমি হচ্ছে আগে কনভার্সনটা কমাবো। আমি ইজিয়াম সাপোজিটরি দিয়ে দিব, দেওয়ার 10 থেকে 15 মিনিট পরে হচ্ছে আমি একটা প্যারাসিটামল সাপোজিটরি দিয়ে দিব। ঠিক আছে? ড্রামেটিক্যালি দেখবেন পেশেন্ট 10 মিনিটের মধ্যে একেবারে সুস্থ হয়ে যায়, ড্রামেটিক্যালি। এখন এই ধরনের পেশেন্ট ম্যানেজ করবেন কিনা এটা আপনার উপর। আপনার চেম্বারের কন্ডিশন যদি ভালো থাকে, পেশেন্ট পার্টি যদি আপনাকে কাউন্সিলিং করে ম্যানেজ করতে পারেন, দেন ট্রিটমেন্ট করবেন। আদারওয়াইজ যখন কনভার্সন দিয়ে আসে, পেশেন্ট খুবই হচ্ছে রেস্টলেস হয়ে যায়, পেশেন্টের গার্জেন একেবারে হইচই বাধা যায়। আদারওয়াইজ না পারলে রেফার করে দিবেন। ঠিক আছে? কারণ আপনার নিজের সেফগার্ডটা আগে। আপনাকে যেটা জানতে হবে, পেশেন্টটাকে ট্রিটমেন্ট দিয়ে চলে গেল, তারপরে বলবেন যে নেক্সট ডে যখনই জ্বর 100 আর মোর দেন 100 আসে, এই দুইটা মেডিসিন খাবে। ট্যাবলেট ডায়াজিপাম 5 মিলিগ্রাম, ডোজটা হচ্ছে 0.2 থেকে 0.3 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, বিডি আর টিডিএস। তাহলে একটা বাচ্চার ওয়েট যদি 10 কেজি হয়, 10 কেজি হয়, তাহলে ও কতটুকু করে খাবে? আমরা বিডি ইউজ করি, টিডি করি না, কারণ 3 বেলা দিলে কি হয়, বাচ্চাটা ড্রাউজি থাকে। আমি বিডি ডোজে দিব। হ্যাঁ, তাহলে 10 কেজি আসলে ওর কতটুকু লাগবে? 2 মিলিগ্রাম, 2 মিলিগ্রাম। 2 or 3 মিলিগ্রাম, তাই না? 2 or 3 জি, পার ডোজে। এখন আমি যদি হাফ বিডি দেই তাহলে হাফ হাফ করে দিলে হচ্ছে, তাই না? হাফ হাফ করে ভেরি দিয়ে গুড, ভেরি গুড। তাহলে সহজ হিসাব মেনে নেই, পার 10 কেজিতে হাফ ট্যাবলেট করে বিডি ডোজ ফর 3 ডেজ, 3 দিন, আফটার মিল, খাবার পরে। আর সিরাপ প্যারাসিটামল হোয়েন এভার ফিভার 100 or more ফর 3 ডেজ। এখন আপনাকে কেন জানতে হবে? আমি পেশেন্টটাকে ম্যানেজ করে অ্যাকিউট ইমার্জেন্সি রিকভারি করে পাঠিয়ে দিলাম। পেশেন্টটা তো 6 ইয়ার্স পর্যন্ত প্রবলেমে আসতে পারে, তাই না? 2 বছর পরে আপনার কাছে গেল, বাচ্চার বয়স তখন 4 ইয়ার্স, বাচ্চা বড় হয়ে গেছে, ওয়েট বেড়ে গেছে, তাই না? তখন আপনাকে পুরো ডোজটা কারেকশন করে দিতে হবে। এই জন্য আপনাকে এটা জানতে হবে। ঠিক আছে? পারবেন না? খুব ইজি। এটা কি হতে পারে? এটা কয়েকটা ডিডি বলবেন, Hypothyroidism. এটা চেম্বারে ম্যানেজ করতে পারি। Congenital ভেরি গুড। hypothyroidism. ওকে, এটা চেম্বারে ম্যানেজ করতে পারি। এছাড়া আর কোন ডিডি দেখে মনে মাথায় আসে? হসপিটাল Turner অ্যাডমিটেড syndrome. হতে পারে, টার্নার সিনড্রোম। আর কি হতে পারে? Down syndrome. ডাউন Down সিনড্রোম। syndrome. ভেরি গুড। আর সিপি হতে পারে না? Tetinism. হ্যাঁ, Tetinism. cerebral palsy, সিপি, সেরিব্রাল পলসি হতে পারে, অটিজম হতে পারে না? autism, dysorder. সব হতে পারে। কিন্তু কোনো কেসটাই আমার চেম্বারের না, তাই না? আমার চেম্বারে কেস হয় একটাই হয়, কোনটা? হাইপোথাইরয়েডিজম, তাই না? Cretinism. হ্যাঁ, তা হাইপোথাইরয়েডিজমটাই আমরা চেম্বারে ম্যানেজ করি, আমরা করি। আপনারা হচ্ছে ওই যে বললাম, যদি ওই রকম ক্লিনিক্যাল আই ভালো থাকে ইউজ করবেন, প্র্যাকটিস করবেন, কিন্তু রিস্ক নেওয়া যাবে না। হ্যাঁ, কারণ এন্ডোক্রাইন পেশেন্ট অলওয়েজ খারাপ। পেশেন্ট হঠাৎ করে খারাপ হয়ে যায়, এর জন্য হিসাব নিকাশ করে নিতে হবে। কিন্তু আমি এমন ভাবে শিখাই দিব যেন আপনারা ম্যানেজ করতে পারেন। ঠিক আছে? ওকে। হাইপোথাইরয়েডিজম প্রেজেন্টিং কমপ্লেইন কি নিয়ে আসতে পারে? স্লো লিনিয়ার গ্রোথ, এটা হচ্ছে হলমার্ক অফ হাইপোথাইরয়েডিজম। লম্বায় বাড়বে না, পাশে বাড়বে, মোটো সোটো হবে, গাট্টা গাট্টা হবে, কিন্তু হাইট থাকবে না। ইনটলারেন্স টু কোল্ড, ঠান্ডা সহ্যই করতে পারবে না। গ্র্যাজুয়াল ওয়েট গেইন, লেথার্জি, কনস্টিপেশন, দিন দিনই মোটা হতে থাকবে, ওয়েট গেইন করতে থাকবে, লেথার্জি, কনস্টিপেশন হবে। আর নাম্বার 4 স্কুল পারফরমেন্স রিডিউসড হতে পারে, নট মানে নর্মালও থাকতে পারে বা কমেও যেতে পারে, তবে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কমে আসে। 5 হচ্ছে থিক স্কিন, স্কিনটা ঠিক হবে, হেয়ার লস হবে, আর্থালজিয়া, মাইলজিয়া, অ্যাঙ্কেল সোরি, ইনফার্টিলিটি, ইম্পটেন্সি, এগুলো লেটার স্টেজে হতে পারে। হাইপার আমি পড়াবো না, কারণ হাইপার আমরাই পাই না, আপনাদের তো প্রশ্নই আসে না, আর ওই পেশেন্ট খুব রেস্টলেস থাকে।
তবে একটু জেনে রাখি যে হাইপার আর হাইপো সবগুলো উল্টা। হাইপারের হচ্ছে লিনিয়ার গ্রোথের কোনো ব্যাপার স্যাপার নেই, বাচ্চা আরো চিকন থাকবে, লিন অ্যান্ড থিন থাকবে, লম্বা বেশি হবে। ও হচ্ছে কোল্ড সহ্য করতে পারবেন, ও হচ্ছে ইন্টলারেন্স টু হিট, গরম সহ্য করতে পারবেন। আর গ্র্যাজুয়াল ওয়েট গেইন, লেথার্জি, কনস্টিপেশন হবে। এখানে ওর হচ্ছে ওয়েট গেইন করবেন, ওর ওয়েট লস হবে, আর হচ্ছে ডায়রিয়া থাকে হাইপারে। ঠিক আছে, এটা জানার জন্য বলা আর কিছু। ডায়াগনোসিস কিভাবে করবো? আমরা একটাই টেস্ট করবো, ডিক্রিজ T3 T4। T3 T4টা কমে যাবে, ইনক্রিজ TSH, থাইরয়েড স্টিমুলেটর হরমোনটা বাড়বে। এটা হচ্ছে প্রাইমারি কেস যদি হয়। আর সেকেন্ডারিতে অনেক সময় TSH-টা কমতেও পারে। আমরা তো সেকেন্ডারিতে মাথা ঘামাবো না, আমরা প্রাইমারিতে থাকবো। ঠিক আছে, তাহলে মাথায় রাখি হাইপো, হাইপো কম তার মানে T3 T4 কম, এইভাবে মনে রাখবেন। আর T3 T4 যা কমলে TSH আলটিমেটলি বাড়বে, উল্টাটা হবে। তাহলে হাইপোথাইরয়েডিজম, ডিক্রিজ T3 T4। ঠিক আছে, এই দুইটা মিল, দুইটাই কম। ট্রিটমেন্ট কি? আমার একটাই ট্রিটমেন্ট অপশন, সেটা হচ্ছে থাইরক্সিন ট্যাবলেট। থাইরক্স নামে পাওয়া যায় 25, 50 and 100 মাইক্রোগ্রাম। ইনফেন্টের ডোজটা হচ্ছে 10 to 15, আর চাইল্ডের ডোজটা হচ্ছে 3 to 5, এভারেজ হচ্ছে 4 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে। সিঙ্গেল মর্নিং ডোজ বিফোর ব্রেকফাস্ট, সকালে একবার খাবে, খাবারের নাস্তার আগে খাবে। স্টার্ট মিনিমাল ডোজ, আমরা মিনিমাম ডোজে শুরু করব। তাহলে ইনফেন্ট হলে 10 আর চাইল্ড হলে 3 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে হিসেবে শুরু করব। তাহলে হাইপোথাইরয়েডিজম, ডিক্রিজ T3 T4, আর ডোজ শুরু করবো মিনিমাল ডোজ। তাহলে কি সবই কম, তাই না? আর হাইপার হবে উল্টা, হাইপার ইনক্রিজ T3 T4 আর ডোজ শুরু করবো হায়ার ডোজ। তাহলে এইভাবে পড়লে কি হবে, মনে থাকবে আপনাদের। ঠিক আছে, তাহলে স্টার্ট মিনিমাল ডোজ দিয়ে শুরু করলাম, ইনক্রিজ ডোজ 1 মান্থে, প্রতি মাসে 1 মাস পর পর আমি দুইটা চেক করবো, একটা হচ্ছে T4 আর একটা হচ্ছে TSH। আমি কি দেখবো? T4টা আমার আস্তে আস্তে বাড়তে থাকবে, অ্যান্ড TSH যেটা সেটা আস্তে আস্তে কমতে থাকবে। কমতে কমতে আপ টু এক সময় নর্মালে আসবে। কতদিন আসবে এটা আমিও জানি না। আপনারা প্রতি মাসে চেক করবেন আর দেখবেন নর্মাল আসে কিনা। যেই লেভেলে নর্মাল আসবে ওই লেভেল থেকে ধরে দেন কন্টিনিউ দিস ডোজ লাইফ লং। ওই ডোজ থেকে ধরে একে আজীবন এটা চলবে, আপ টু 18 ইয়ার্স। আফটার 18 ইয়ার্স এর পরে আমরা এটা হচ্ছে অ্যাডাল্ট মেডিসিন অথবা এন্ডোক্রাইনোলজিস্ট আমরা রেফার করে দিই। ঠিক আছে, চেক এভরি মান্থলি ফর 6 মান্থ, প্রথম 6 মাস প্রতি মাসে চেক করতে হবে। কি চেক করবো? T4 TSH। 2 to 3 মান্থলি ফর 2 ইয়ার, পরবর্তী 2 ইয়ার্স হচ্ছে আমরা 3 মাস পর পর করলে হয়, বছরে 4 বার করলে হয়। অ্যান্ড 6 মান্থলি ফর লাইফ লং, সারা জীবন বছর 2 বার চেক করবে। তাহলে পারবেন না? খুব সহজ না ট্রিটমেন্টটা? এইরকম একটা চেহারা নিয়ে আসবে আপনার কাছে। সিপি তো আমি আসবে না, বুঝবেন দেখলে, ক্রিয়েটিনিজম মানে সবই আপনি বুঝবেন ওগুলো খারাপ, ওগুলো চেম্বারে কখনই আসবে না, কারণ ওগুলো হসপিটালি ডায়াগনোসিস হয়। আপনার কাছে হাইপোটা আসলো, আপনি T3 T4টা চেক করলেন, TSH-টা চেক করে পেয়ে গেলেন, ট্রিটমেন্ট দিয়ে দিলেন। কিন্তু যদি দেখেন যে পেশেন্ট পার্টি ভালো না, বা পেশেন্ট একটু মাঝে মাঝে কিছু কমপ্লিকেশন অ্যারেস্ট করে, পেশেন্ট মাঝে মাঝে ড্রাউজি হয়ে যায় বা একটু আনইউজাল মনে হয়, সেক্ষেত্রে পেশেন্টটাকে রেফার করে দিন। ঠিক আছে, আর মনে হয় একটা কেস, আর 2টা কেস পড়াবো, আর 2টা কেস পড়াবো। হ্যাঁ, এরপর আমরা কোশ্চেন চলে যাবো। ঠিক আছে, এই কেসটা কি হতে পারে? ভালো করে ছবি খেয়াল করেন। Juvenile arthritis. জুভেনাইল রিমাটয়েড আর্থ্রাইটিস, ভেরি গুড, এটা হতে পারে। আর কি হতে পারে? একটু ভালো করে পিকচার খেয়াল করেন। এই যে আমার কার্সারে দেখেন, এটা একটা কি? স্কিনের নিচে একটা নোডিউল, Rheumatoid nodule. সাবকিউটিনিয়াস নোডুল বলে। রিমাটয়েড অন্য কারণে তো হতে পারে, সাবকিউটিনিয়াস নোডুল। ঠিক আছে, এই নোডুল, এই নোডুল, এই আমি 3টাতে নোডুল পেলাম। এইটা, এটা কি? এই রাশটা কখনো দেখছেন? জালের মতো ছড়ানো ছড়ানো, নামটা জানেন, বললেই বুঝবেন। স্পাইডার টেলাঞ্জিকটিসিস। হ্যাঁ সেইটা, এটা আইটেম নাম আছে। Spider navy. Very good. আর পেইনটা তো যে কারো হতে পারে। ঠিক আছে, এই কেসটা হচ্ছে জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস না, এই কেসটা হচ্ছে এই কথাগুলো কোথায় আসে? সাবকিউটাস নোডুল, ইরাইথিমা মার্জিনেটাম। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস অনেক জটিল কেস, এটা আমিও পারি না। ওটা আমরা চাইল্ড কার্ডিওলজিস্ট ডিল করে, আমার পেশেন্ট আসবে না। আরো সহজ কেসে আসে চেম্বারে, Rheumatic fever. ফিভার। হ্যাঁ হ্যাঁ, অ্যাকিউট রিউমেটিক ফিভার। তো জটিলে যাচ্ছেন কেন? এটা হচ্ছে অ্যাকিউট রিউমেটিক ফিভার, সাবকিউটাস নোডুল, ইরাইথিমা মার্জিনেটাম। ঠিক আছে, আচ্ছা, এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে গ্রাম থেকে যত পেশেন্ট আসে ঢাকায় এইরকম ফিচার নিয়ে আসে, 95% পেশেন্টই ডায়াগনোসিস রং থাকে অ্যাকিউট রিউমেটিক ফিভার।
ওরা কি করে একটা এসও টাইটার করে, ওটা একটু বেশি পায়, বলে অ্যাকিউট ফিভার। এবং মোস্ট অফ দ্য জুনিয়র ডাক্তার যারা বিশেষ করে ভিলেজ সাইডে প্র্যাকটিস করে সবাই ম্যাল প্র্যাকটিস করে। আমি অনেক পেশেন্ট দেখছি আমার কাছে আসছে, আইসা বলে যে স্যার এত বছর ধরে রিমেটিভ ফিভার ওষুধ খাচ্ছি, টেস্ট দেখি ইনভেস্টিগেশন রিপোর্ট দেখি যে কোনো ফিচারই নেই, শুধু এসও টাইটার হয়। ঠিক আছে, আপনাদের জিপি লেভেলে মেইন কাজ হচ্ছে ডায়াগনোসিস কনফার্ম করা, এটা অ্যাকিউট রিমেটিভ ফিভার, এতে আমরা অনেক খুশি থাকবো। ঠিক আছে, ট্রিটমেন্ট পারলে কিছু দিবেন, না পারলে দরকার নেই। আজকে একটা ডায়াগনোসিস আমি কনফার্ম করে দিব। 5টা মেজর ক্রাইটেরিয়া থাকবে। একটা হচ্ছে মাইগ্রেটরি পলিআর্থাইটিস, কার্ডাইটিস, কোরিয়া, ইরাইথিমা মার্জিনেটা, সাবকিউটানাস নোডুল। ঠিক আছে, 5টা মুখস্থ করবেন। মাইগ্রেটরি পলিআর্থাইটিস মানে কি? পলিআর্থাইটিস মানে হচ্ছে 5 অর মোর দেন 5 জয়েন্টে যদি হয় তাহলে বলি পলিআর্থাইটিস। আর মাইগ্রেটরি মানে হচ্ছে একবার হলো শোল্ডার জয়েন্টে, একবার হলো এল্ডার জয়েন্টে, এলবো জয়েন্টে, একবার হলো রিস্ট জয়েন্টে। মানে মাইগ্রেট করবে, একসাথে সবগুলো জয়েন্টে থাকবে না, একটা জয়েন্টে আসবে, এটা ভালো, আরেকটাতে আসবে, এটা ভালো, আরেকটাতে আসবে, এটাকে বলে মাইগ্রেটরি। ঠিক আছে, তাহলে মাইগ্রেশন করবে। আরেকটা হচ্ছে 5 or more than 5 জয়েন্ট ইনভলভমেন্ট থাকবে, মাইগ্রেটরি পলিআর্থাইটিস। কার্ডাইটিস, কার্ডাইটিস হচ্ছে আমাদের জানা দরকার নেই, এটা হচ্ছে আমরা ইকো করলে কার্ডাইটিস পেয়ে যাবো। কোরিয়া, কোরিয়ার কিছু স্পেশাল আছে, এটাকে বলা হয় যে ইনভলান্টারি রিপিটেটিভ কনভালসিভ মুভমেন্ট। ঠিক আছে, এটা আপনাদের জানা লাগবে না, এমনি বলে দিচ্ছি। ইআইথিয়া মার্জিনেটা আমি ছবি দেখাই দিলাম, আর সাবকিউটাস করলে ছবি দেখা দিলাম। তাহলে এই 5টা মেজর ক্রাইটেরিয়া মাথায় রাখবেন যে ওর পেশেন্টের কোনটা আছে। ওকে, মাইনর 5টা পয়েন্ট: ফিভার, আর্থালজিয়া পেইন, ইনকিউব ইএসআর, ইএসআর হাই থাকবে, ইনকিউব সিআরপি, সিআরপি হাই থাকবে, প্রোলং পিআর ইন ইসিজি, ইসিজি করবে। তাহলে একটা পেশেন্ট যখন আসবে আমার কতগুলো টেস্ট করতে হচ্ছে, ইসিজি করতে হবে, ইকো করতে হবে, ব্লাডের সিবিসি করতে হবে, ইএসআর করতে হবে, সিআরপি করতে হবে। ঠিক আছে, এতগুলো টেস্ট করে দেন কনফার্ম করতে হবে। শুধু একটা এসও টাইটেল করে কিছুই হবে। প্লাস প্লাস হচ্ছে এভিডেন্স অফ প্রিসিডিং গ্রুপে বিটা হিমোলাইটিস স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। আমরা অনেক কিছু আছে, তবে আমরা ইনকিউব এসও টাইটারটাকে ধরি। এখানে এসও টাইটার হচ্ছে মোর দেন 200 হলে আমাকে পজিটিভ দিই। ব্যাপারটা হচ্ছে যে সাপোর্টিং এভিডেন্সটা থাকতেই হবে, মেজর মাইনর যাই থাকুক না কেন, সাথে অবশ্যই সাপোর্টিং এভিডেন্স থাকলে অ্যাকিউট রিমেটিক ফিভার হবে, না থাকলে হবে না। এইটারই অনেকে ভুল বুঝে যে এসওটা একটা হাই পেলে অ্যাকিউট রিমেটিক ফিভার বলে ফেলে। ঠিক আছে, আচ্ছা এখন ডায়াগনোসিস কিভাবে করবেন? নাম্বার 1, 2 মেজর প্লাস সাপোর্টিং এভিডেন্স, ডায়াগনোসিস কনফার্ম। আমি যদি 2টা মেজর পেয়ে যাই, মাইগ্রেটরি পলিআর্থাইটিস পেলাম, সাথে হচ্ছে আমি সাবকিউটানাস নোডুল বা ইরিথিয়া মার্জিনেটাম পেলাম, 2টা মেজর পেলাম, সাথে সাপোর্টিং এভিডেন্স এসওটা একটা হয়, ডায়াগনোসিস কনফার্ম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 1 মেজর 2 মাইনর প্লাস সাপোর্টিং এভিডেন্স। ভালো করে খেয়াল করেন, 2 মেজর প্লাস সাপোর্টিং এভিডেন্স, ডায়াগনোসিস কনফার্ম। 1 মেজর 2 মাইনর প্লাস সাপোর্টিং এভিডেন্স, ডায়াগনোসিস কনফার্ম। এই দুটাই হচ্ছে আমার জানলেই হবে। তাহলে এখন থেকে সবাই ডায়াগনোসিস কনফার্ম করবেন, এটা অ্যাকিউট রিমেটিক। আচ্ছা, ট্রিটমেন্টে কি? বেড রেস্ট ইন পেশেন্ট উইথ কার্ডাইটিস এন্ড সিসিএফ। এই পেশেন্ট আমার কাছে থাকবে না, আপনার কাছে না, হাসপাতালে থাকবে। নাম্বার 2 আপনার জানতে হবে, নাম্বার 2 আর 3। নাম্বার 2 হচ্ছে স্ট্রেপ্টোকক্কাল ফ্যারিনজাইটিস, ট্যাবলেট পেনিসিলিন ডি 250 মিলিগ্রাম পার ওরাল 6 আওয়ারলি ফর 10 ডেজ। এটা আমরা সবাইকে, যখনই পেশেন্ট আসবে, ছোট পেশেন্ট নিয়ে আসবে, আমরা 10 ডেজের জন্য দিয়ে দিব। আমি এর আগে কোন পেশেন্টকে এটা দিয়েছিলাম মনে আছে? আমার ফার্স্ট ক্লাসে বলছিলাম না যে ট্রিটমেন্ট ভালো হওয়ার পরে আমরা 10 ডেজে একটা পেনিসিলিনের কোর্স করাবো। Acute tonsillitis. অ্যাকিউট টনসিলাইটিস যদি রিপিটেড অ্যাটাক হয়, রিপিটেড অ্যাটাক টনসিলাইটিস। প্রথম অ্যাটাকই দিব না, হ্যাঁ, যদি রিপিটেড অ্যাটাক হয়। ওকে, আর হচ্ছে সিঙ্গেল আইম ইনজেকশন, আগে দেওয়া হতো এখন দেওয়া হয় না, এটা বাদ। আর হচ্ছে নাম্বার 3 হচ্ছে ইরাইথ্রোমাইসিন 40 মিলিগ্রাম পার কেজি পার ডে 6 আওয়ারলি ফর 10 ডেজ ইফ অ্যালার্জি টু পেনিসিলিন। কারো যদি পেনিসিলিন অ্যালার্জি হিস্ট্রি থাকে তাদেরকে আমরা পেনিসিলিন ডিটা না দিয়ে আমরা ইরাইথ্রোমাইসিনটা দিব 40 মিলিগ্রাম পার কেজি পার ডে হিসেব করে 6 আওয়ারলি ফর 10 ডেজ। এই ট্রিটমেন্টটা শিখে রাখেন আপনার। সিমটোমেটিক ট্রিটমেন্ট, আর্থ্রাইটিস অনলি, মানে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস এন্ড অর কার্ডাইটিস উইদাউট কার্ডিওমেগালি। সাথে কার্ডাইটিস থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু নেভার কার্ডিওমেগালি। এটা থাকলে আপনারা ম্যানেজ করতে পারবেন। এক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হচ্ছে আমার সেলিসাইলেটস বা অ্যাসপিরিন 100 মিলিগ্রাম পার কেজি পার ডে ফর 2 উইকস আফটার মিল। দেন হচ্ছে 75 মিলিগ্রাম পার কেজি পার ডে করে ফর 4 to 6 উইকস আফটার মিল। সাথে H2 ব্লকার মেবি গিভেন না, অবশ্যই H2 ব্লকার দিয়ে দিবেন। ঠিক আছে, শেষ।
আপনাদের এইটুকু পারলে আমি খুশি, সবাই খুশি। এগুলো একটু পড়াই, যারা অনেকেই তো আছেন পেডিয়াট্রিক্সে ট্রেনিং করছেন বা কেরিয়ার করবেন, ওরা একটু জেনে রেখেন, আপনাদের লাগবে না এটা। দিয়ে হচ্ছে কার্ডিয়াটিস উইথ কার্ডিওমেগালি অর সিসিএস, এক্ষেত্রে হচ্ছে প্রেডনিসোলন 2.5 মিলিগ্রাম পার কেজি পার ডে, বিডি ফর 2 to 3 উইকস, দেন টেপার ওভার টু। একটু ফাস্ট বলতেছি, এটা জানা লাগবে না। আর নাম্বার 2 হচ্ছে সেলিসালিন 75 মিলিগ্রাম পার কেজি পার ডে ফ্রম টেপারিং টাইম ফর 6 উইকস। আর সিসিএফ থাকলে আমরা অক্সিজেন দিই, ডায়ারেটিক দিই, ডিগক্সিন দিই। আর কোরিয়া যদি থাকে, আমার ড্রাগ অফ চয়েস হচ্ছে ফেনোবারবিটাল 15 to 30 মিলিগ্রাম করে 68 আওয়ারলি দেওয়া হয়, এটা হচ্ছে ড্রাগ অফ চয়েস। এছাড়া আমরা হ্যালোপেরিডল বা ক্লোরপ্রোমাজিনটা ইউজ করতে পারি। আরেকটা পয়েন্ট জেনে রাখেন, লাস্ট ওয়ান, এটা সবাই জানবেন, জি এন্ড ই, ইআইসিমা মার্জিনেটাম এন্ড সাবকিউটাস নো স্পেসিফিক ট্রিটমেন্ট। ওই দুইটাতে কোনো ট্রিটমেন্ট লাগবে না। পেশেন্টটা যখন ওইগুলো কমে আসবে, আর্থ্রাইটিস, ফিভার, আর্থ্রাইটিস কমে আসবে, তখন এই দুটো অটো রিজার্ভেশন হয়ে যাবে। ঠিক আছে, শেষ। লাস্ট কেস, এটা কি হতে পারে? রিকেটস। Rickets. রিকেটস হতে পারে, কিন্তু রিকেটস তো আগে পড়াই ফেলছি রেনল্ড। গত ক্লাসে, তো আজকে রেনল্ড। পড়াবো না। হ্যাঁ, রেনল্ডস ফেনোমেনন। স্যার হাত ধরে আছে। হ্যাঁ ঠিক আছে, এটা ডিজিজ বলি, আমরা ডিজিজে আসি। আচ্ছা, বোয়িং। গোয়িং বোনস পেইন হতে পারে, কিন্তু আগে পড়ায় ফেলছি, তো আজকে পড়াবো না। রিকেটস হতে পারে, আগে পড়ায় ফেলছি, আজকে পড়াবো না। আর কি থাকে? অ্যাকিউট রিমেটিক ফিভার ছিল, ওটাও পড়ায় ফেলছে, তাহলে থাকলেই তো আর একটা। Arthritis. হ্যাঁ, জুভেনাইল রিমাটয়েড আর্থ্রাইটিস। হ্যাঁ ঠিক জিআইএ। আছে, জি স্যার। জেআইএ, ভেরি গুড। ঠিক আছে, তাহলে চারটা কেস কিন্তু একই রকম। হ্যাঁ, আমার উচিত ছিল চারটা একসাথে পড়ানো, কিন্তু চারটা একসাথে পড়ালে কি হবে, পরের দিন ভুলে যাবে। এই জন্য দুইটা আগের দিন পড়াইছি, দুইটা পরের দিন পড়াইছি। ঠিক আছে, তো আপনাদের জন্য একটু টাফ, সো টাফ। আমার শেষের কেসগুলো সবগুলোই টাফ। যারা খুব মানে হচ্ছে ওভার কনফিডেন্ট থাকবেন, এনভায়রনমেন্ট ভালো, পেশেন্ট পার্টি ভালো, ওরা ম্যানেজ করতে পারবেন। তবে এগুলো ম্যানেজ করে আপনাদের জন্য আসলে টাফ। এগুলো ডায়াগনোসিসটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর একটু জেনে নিই আমরা। প্রেজেন্টিং কমপ্লেন হচ্ছে এইজ অফ অনসেট হচ্ছে লেস দেন 16 ইয়ার্স। আর নাম্বার 2 হচ্ছে আর্থ্রাইটিস, অর্থাৎ সোয়েলিং আর ইফিশন আর প্রেজেন্স অফ 2 or more of the following signs. লিমিটেশন অফ রেঞ্জ অফ মোশন, মানে মুভমেন্টটা একটু কম হবে। টেন্ডারনেস অফ পেইন অন মোশন, মুভমেন্ট করলে ব্যথা হবে। ইনক্রিজ হিট ইন ওয়ান অর মোর জয়েন্টস, ওই জায়গার লোকাল টেম্পারেচারটা একটু হাই থাকে। আমার হচ্ছে ডিউরেশন অফ ডিজিজ 6 উইকস অর মোর, মানে এতগুলো ক্রাইটেরিয়া মিলায় ডায়াগনোসিস করা একটু টাফ। নাম্বার 4 হচ্ছে অনসেট টাইপ অফ ডিজিজ ইন ফার্স্ট 6 মান্থস, ওই যে যেটা বললাম পলিআর্থ্রাইটিস 5 or more in some joints। অলিগো হচ্ছে লেস দেন 5, মানে 4 or less। সিস্টেমিক অনসেট হচ্ছে আর্থ্রাইটিস উইথ ক্যারেক্টারিস্টিক ফিভার আর এক্সপ্রেশন অফ আদার ফর্মস অফ জুভেনাইল আর্থ্রাইটিস, জানা দরকার। ট্রিটমেন্ট শুধু এক নাম্বারটা আপনারা জানেন, এনএসএআইডি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস দেওয়া হয়। ড্রাগ অফ চয়েস হচ্ছে নেপ্রোক্সেন দিতে পারেন, ইন্ডোমেটাসিন দিতে পারেন, আইবুপ্রোফেন দিতে পারেন, আপ টু পেইন সাবসাইড। ঠিক আছে, আর নাম্বার 2টা শুনি, মাথায় রাখার দরকার নেই, ডিএমএআরডি, ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটয়েড ড্রাগস। এখানে মেথোট্রেক্সেট আছে, সালফাসালাজিন আছে, হাইড্রোক্সিক্লোরোকুইন আছে। এটা বলা হয় যে এই ড্রাগগুলো স্পেশালিস্ট ছাড়া ইউজ না করাই বেটার। ঠিক আছে, আপনাদের ধরার দরকার নেই। আচ্ছা, আমি নেপ্রোক্সেন আর আইবুপ্রোফেন ডোজটা আগে বলে আসছিলাম, তাই না? আইবুপ্রোফেনের ডোজটা বলেন তো, সহজ ডোজটা কি ছিল? আইবুপ্রোফেন, নেপ্রোক্সেন। আইবুপ্রোফেন ছিল 10 মিলিগ্রাম পার ডোজ, নেপ্রোক্সেন ছিল 5 মিলিগ্রাম পার ডোজ, তাই না? ভুলে গেলেন? নেপ্রোক্সেন 5 মিলিগ্রাম পার ডোজ, আইবুপ্রোফেন ছিল 10 মিলিগ্রাম পার ডোজ। ঠিক আছে, তাহলে ইন্ডোমেটাসিনটা বাকি, এটা হচ্ছে 1 to 2 মিলিগ্রাম পার কেজি পার ডে, ম্যাক্সিমাম হচ্ছে 4 মিলিগ্রাম। আমরা বিডিটি বা কিউডেস ইউজ করতে পারি ইফ নিডেড। ক্যাপসুল হচ্ছে 25 মিলিগ্রাম, সাপোজিটরি হচ্ছে 100 মিলিগ্রাম, ইন্ডোমেট বা ইমেট। ওকে, বরাবরের মধ্যে শেষ। আমার রেফারেন্স হচ্ছে আমাদের সদ্য এমআর খান স্যার, এমআর মোল্লা স্যার, কিছু কিছু জিনিস ডেভিডসন প্রিন্সিপাল থেকে নেওয়া হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে আমি স্লাইড গুলো দেখাবো, আর আপনাদের একজন দুজনের সাথে একটু কথা বলবো। কথা বলবো মানে একটু ফিডব্যাক দিব, পড়া ধরবো না, ভয় পাওয়ার কিছু নেই। তারপর হচ্ছে কোশ্চেন সেশনে যাবো। ঠিক আছে? এহসান, এমন একজনকে কল করো যিনি ইন্টারভিউ করছেন অনেক আগে, 8 বছর 10 বছর আগে। আর আপনারা যে আসবেন, অনেকেই তো স্বেচ্ছা আসতে চান না, আপনার ছবিটা অফ রাখেন যেন কেউ না দেখে, শুধু আমার সাথে কথা বলবেন। আর একজন আসবেন যে ইন্টার্নি করছেন মাত্র গত বছর বা এই বছর, এরকম দুজনের সাথে একটু কথা বলবেন।
ধন্যবাদ স্যার। পার্টিসিপেন্টরা আমরা আশা করতেছি পার্টিসিপেন্টরা উইলিংলি স্যার আপনার সাথে পার্টিসিপেট হুম করবে। হুম হুম, চলে আসেন। আর আমি স্লাইড দেখা যাচ্ছে। জি স্যার, আমি 2013 এ ইন্টার্নি শেষ করলাম। 2014 ইন্টার্নি শেষ করেছি। 2014 14 জি স্যার। 14 হলে আপনি 610, ভেরি গুড, ওকে। আর পরীক্ষা দেওয়ার দরকার নেই, আমার এটুকু যথেষ্ট। ছবিটা অফ রাখেন আপনি, হ্যাঁ। আচ্ছা, সাউন্ড আসছে কি আমার কাছ থেকে? আমার এখান থেকে সম্ভবত প্যানেল আপনার ওইখান থেকে না? আচ্ছা, আপনার যে আছে ফিডব্যাক, আমার আজকে মোটামুটি 90% পড়ানো শেষ পেডিয়াট্রিক। গত ক্লাসে ছিল 70%, আজকে 90 আর অল্প কিছু বাকি। মানে এই যে আমি যে পড়াইলাম, ক্লাস নিলাম, আপনার কি কোনো কিছু বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা আর কোনো চেঞ্জ বা কোনো আপডেট করা লাগবে কিনা, একটু সাজেশন। স্যার খুবই ইফেক্টিভ মাশাআল্লাহ। আর হচ্ছে পড়াতে অনেক বেশি মনে হচ্ছে, মানে দুটা ক্লাসে মানে মনে হচ্ছে অনেক টপিক পড়ানো হয়ে গেছে। যে বললাম যে ঘুরে ঘুরে তো জানতে হবে সব, এই জন্য ইম্পর্টেন্ট গুলো পড়াচ্ছি। মানে আপনার বুঝতে খুব একটা সমস্যা হয়নি তো? পারবেন তো এখন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কোনো কিছু অ্যাড করা লাগবে মনে হয়? না, যেহেতু আরেকটা ক্লাস আছে, ওইখানে আরো কিছু পড়াবো, জি স্যার। মানে পড়ানোর স্টাইলে কোনো চেঞ্জ বা কিছু অ্যাড? এটা খুবই ভালো লেগেছে। মানে ওটাই মনে হয়েছে, মানে অনেক আমি অনেক দিন থেকে ইন্টার্নির পর অনেক গ্যাপ ছিল, তো এই জন্য হয়তো বা আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি টপিক এটা ওকে, আমার। ভেরি গুড। আপনি স্যাটিসফাই হলে আমরাও খুশি। থ্যাংক ইউ মা, ভালো থাকবেন, বেস্ট অফ লাক। এবার আরেকজন আসেন যে একেবারে রিসেন্টলি ইন্টার্নি করছেন। মানে আমার কথা হচ্ছে কি, আমার সবই ভালো হবে এটা আমি কখনোই আশা করি না, সবকিছু পজিটিভ হবে এটাও আশা করি না। তবে ফার্স্ট ক্লাসের পরে আপনারা অনেকেই পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন, থ্যাংকস সবাইকে এটার জন্য। যে পজিটিভ ফিডব্যাক শুনলে আমাদেরও আসলে মানে ইন্সপিরেশনটা অনেক বেড়ে যায়। এই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু ফিডব্যাক নিতে, যে নিজেকে কিভাবে আপডেট বা কিভাবে চেঞ্জ করা যায়। এই জন্যই স্যার সবার আমি সাজেশন চাচ্ছি। একটু বলতে, আমি 2010 ইন্টার্নি করেছি রংপুর 2010, মেডিকেল থেকে, ওকে। আমি অনেক আগের। স্যার আমি যেহেতু 12 বছর ধরে প্র্যাকটিসই করছি, তো দেখছি যে স্যার যা যা মানে সব টপিকই টাচ করেছেন, মানে কোনোটা বাদ যায়নি এখন পর্যন্ত। এবং বেশ মানে যেটা জরুরি, যেগুলো কেস গুলো আসে খুব কমন, কোনোটাই বাদ যায়নি স্যার। এক্সেলেন্ট ক্লাস হচ্ছে, আমরা খুব বেস্ট ওকে, আলহামদুলিল্লাহ। ভেরি গুড ভেরি গুড। আর হচ্ছে বুঝতে কোনো সমস্যা হয়নি তো না? না স্যার, ডোজ গুলো একটু মানে 19-20 ছিল, আমার এগুলা কারেকশন করা খুব জরুরি ছিল। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ মা, ভালো থাকবেন, বেস্ট অফ লাক। এখন একজন আসেন, একটু ফ্রেশ একজন আসেন, একেবারে রিসেন্টলি 2004 এর জানুয়ারি বা 2023-তে। না থাকলে ওকে, প্রবলেম না, একজন মেল আসেন না কেন, সব ফিমেল কেন? টিচার মেল, কোনো মেল ডক্টর নাই, যে কোনো একজন মেল আসেন, মানে আমরা সবাই মিলেই কাজ ক্রিয়া করি। উইলিংলি আসেন একজন, আর স্লাইড দেখাতে থাকেন। কেউ নাই? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ডক্টর শাহনেওয়াজ বলছিলাম, ওকে। ইন্টার্নি কত? 2019 সালে স্যার। 2019, ওকে, মাত্র 5 ইয়ার্স, ওকে। আপনার কোনো অ্যাডভাইস বা পড়া বুঝতে কোনো সমস্যা বা কোনো চেঞ্জ কিছু লাগবে কিনা? না স্যার, ক্লাসগুলো যথেষ্ট ভালো হয়েছে স্যার, এবং ডোজ সম্পর্কে জানতে পেরেছি, এবং যেগুলো আমরা প্র্যাকটিস করি এগুলোই স্যার ওভারঅল মোটামুটি কভার হয়েছে স্যার। আরেকটা ক্লাস তো আছে, আমার থার্ড ক্লাস এখনো বাকি, ওইখানে আরো 10% কভার হয়ে যাবে আশা করি। তারপরেও বলবো যে 3 ক্লাসের পরে কারো যদি কোনো অ্যাডভাইস থাকে বা কোনো কেস জানার থাকছে, মানে অবশ্যই চেম্বার বেস কিছু লাগে, আপনারা হচ্ছে ওই যে আমাদের যে গ্রুপে যেটা, আর যে আমার আপনাদের যে কোঅর্ডিনেটর আছেন ওর কাছে দিয়ে রাখবেন, আমি পরে হচ্ছে সলভ করে দিব। তো ঠিক আছে, সবাইকে বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। এখন আমরা কোশ্চেন সেশনে চলে যাব। কোশ্চেন করবেন ক্লাস 1 এবং ক্লাস 2 থেকে, অবশ্যই চেম্বার ওরিয়েন্টেড বা চেম্বার বেস, ঠিক আছে? ওকে। ধন্যবাদ স্যার। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন প্লিজ। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন প্লিজ। এটা চাইলে আপনাদের কোশ্চেন গুলো আমাদের চ্যাট বক্সে দিতে পারেন, আসসালামু আমরা আলাইকুম আপনাদের স্যার। কোশ্চেন গুলো স্যারের কাছে কনভে করবো। স্যার ডক্টর আমার আপনি কোশ্চেন আছে। আপনার কোশ্চেনটি করতে পারেন। জি, থ্যাংক ইউ। স্যার এন্ট্রিক ফিভারে আমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিকটা এই 14 ডেজ কন্টিনিউ করব না? অনেক সময় দেখা যাচ্ছে অনেক সিনিয়র স্যারকে দেখছি যে 4-5 দিন ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক রেখে এরপরে সুইচ করে দিচ্ছেন ওরালি। এইটা একটু ক্লিয়ার করবেন স্যার, থ্যাংক আমি ইউ। কিন্তু কোথাও বলছি যে 14 ডেজ কন্টিনিউ করব? আমি কিন্তু লিখছি বিডি ফর 7 ডেজ, এই যে স্লাইডটা আছে,
জি স্যার, জি জি। মানে এটা হচ্ছে কি ধরেন ওরাল ফর্মে কাজ হলো না, হ্যাঁ, আমরা ইনজেক্টেবল ফর্মটা হচ্ছে অ্যাটলিস্ট বলা হয় যে 4 to 5 ডেজ দিতে হবে। এখন অনেক পেশেন্টের দেখা যায় যে ইনজেক্টেবল আজকে দিলাম, কালকে পেশেন্টের জ্বর একে সাবসাইড করে গেল বা ডে 3-তে সাবসাইড করে গেল। সেসব ক্ষেত্রে অনেক সময় আমরা আফটার 4 বা 5 ডেজের পরে ডিসকন্টিনিউ করে দিই, করে ওরাল ফর্মে সুইচ করি। কিন্তু কথা হচ্ছে যেটাই করে আপনাকে টোটাল ডিউরেশন 14 ডেজ হতে হবে। এখন ধরেন আপনি 4 দিন ইনজেক্টেবল দিয়ে অফ করে ওরালে সুইচ করলাম, সেক্ষেত্রে আপনাকে বাকি 10 ডেজ ওরালে হচ্ছে মানে কমপ্লিট করতে হবে। তবে আমরা গদবাদ অ্যাজইউজুয়ালি সবাইকে 7 ডেজের জন্য ইনজেকশনটা দিয়ে দিই, তারপর বাকি 7 ডেজের ওরালে সুইচ করি। ঠিক আছে, আপনি চাইলে ডে 5 ডে 6 ও করতে পারেন, সমস্যা নেই। এটা হচ্ছে পেশেন্টের মানে রিকভারির উপর, পেশেন্ট কতটা হচ্ছে মানে এফিকেসি কতটা ভালো হচ্ছে। যদি খুব দ্রুত ভালো হয়ে যায় আমরা আগে হচ্ছে অফ করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট। ধন্যবাদ স্যার। ডক্টর শাহনাজ, প্লিজ আনমিউট আপনার কোশ্চেনটি করবেন। স্যার নিউনেটাল কনজাংটিভাইটিস এর ক্ষেত্রে আমরা কিভাবে ট্রিটমেন্ট করবো স্যার, একটু যদি বলতেন। নিওনেটাল কনজাংটিভাইটিস চেম্বারে পাবেন? স্যার আচ্ছা, যদি আমি পানি, ওকে, আমি কিছু ঠিক কেস আছে। পেয়েছি। আচ্ছা, আমি যে গত ক্লাসে যেটা পড়াইছিলাম সেটা তো নিওনেটাল কনজাংটিভাইটিস ছিল। স্যার আমি গত ক্লাসটা মিস করেছিলাম স্যার, নেটওয়ার্কের প্রবলেম ছিল, ঢুকতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু বলে দেই। নিওনেটাল কনজাংটিভাইটিস একটা পেশেন্ট যখন আসবে তখন প্রথমে হচ্ছে আমরা একটা আই ড্রপ দিব। আই ড্রপের মধ্যে বুঝলাম যে অনেক অপশন আছে, আপনার ক্লমফেনিকল আছে, সিপ্রোফ্লক্সাসিন আছে, তারপরে হচ্ছে আপনার লোমিফ্লক্সাসিন আছে, হ্যাঁ, মক্সিফ্লক্সাসিন আছে। আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা আই ড্রপ ইউজ করবেন, 1 ড্রপ করে 6 আওয়ারলি ফর 7 ডেজ। ঠিক আছে, নাম্বার 1। তবে পেডিয়াট্রিক্স পেশেন্টদের যেহেতু নিওনেট, আপনি চেষ্টা করবেন একেবারে আমাদের যে ওল্ডার ড্রাগ, একেবারে যে প্রাইমারি ড্রাগ, যেমন ক্লমফেনিকলটা হচ্ছে বাচ্চাদের জন্য বেস্ট, কারণ হচ্ছে আপনার ওইটাই আমাদের সবচেয়ে ওল্ডার ড্রাগ এবং ওইটা এফিকেসি অনেক ভালো পেডিয়াট্রিক্স, ওটা ইউজ করেন। চাইলে আপনি আদার্স ড্রাগ ইউজ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাচ্চাদের অনেক সময় দেখা যায় যে রাতের বেলা ডিসচার্জটা বেশি হয়ে সকালবেলা আইলিতে অ্যাডিশন হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা আই ওয়াইনমেন্ট ইউজ করি। এটা হচ্ছে আপনার ওই যেইটার ড্রপ ইউজ করবেন সেটার ওয়াইনমেন্ট পাওয়া যায়, ক্লমফেনিক্যাল আই ওয়াইনমেন্ট। রাতের বেলা বেবিটা যখন ঘুমায় দুইটা আইলিড এভাবে ওপেন করে লম্বা করে ওয়াইনমেন্টটা দিতে হয়, তাহলে সকালবেলা দেখা যায় যে অ্যাডিশনটা হয় না। তাহলে একটা আই ড্রপ দিলাম, নাম্বার 2 হচ্ছে একটা আই ওয়াইনমেন্ট দিলাম, আর নাম্বার 3 হচ্ছে একটা সিমটোমেটিক ট্রিটমেন্ট। যেমন হচ্ছে যদি বেশি ইচিং থাকে আমরা একটা অ্যান্টিহিস্টামিন দিতে পারি, ফিভার থাকলে আমরা একটা প্যারাসিটামল ইউজ করতে পারি। এইটুকু ছিল ট্রিটমেন্ট। ঠিক আছে, স্যার থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আরেকটা কোশ্চেন ছিল স্যার। শিওর। স্যার বাচ্চার ক্ষেত্রে অনেক সময় স্যার দেখি স্যার যে ওটিটিস এক্সটার্না নিয়ে আসছে, মায়েদের কমপ্লেন থাকে যে বাচ্চার কানে ব্যথা। তো যখন স্যার আহ, যেসব বাচ্চারা একটু কোঅপারেটিভ, কানটা এক্সামিন করে দেখি অটোস্কোপ দিয়ে যে কানে কোনো ডিসচার্জ বা কোনো কিছু নেই, টিম্পানিক মেমব্রেনটা হচ্ছে ইনটেক্ট থাকে। তো এইসব বাচ্চাদের ক্ষেত্রে স্যার আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা কিরকম হবে স্যার? আচ্ছা, এটা কিন্তু আমি ওই যে অ্যাকিউট সাপুরেটিভ ওটাইটিস মিডিয়া ওইটা পড়ানোর সময় এটা বলে আসছিলাম যে প্রথমে আমার কোর রিলেটেড বা এই যে একটা কারণে আমার যখন হচ্ছে টিম্পানিক মেমব্রেনের ইনার সাইড ইনফেকশনটা হবে, ওটাকে আমরা বলি ওটাইটিস মিডিয়া। ঠিক আছে, আপনি অটোস্কোপ দিয়ে ভালো করে দেখলে দেখবেন যে টিম্পানিক ইনটেক পার্ট একটু বালজিং থাকে এবং বেশ পেইন থাকে, সিভিয়ার পেইন থাকে। এবং যখন আমরা ওই সময়ে যদি একটা পারফেক্টলি ট্রিটমেন্টটা না করি তখনই টিম্পানিক মেমব্রেনটা রাপচার হয়ে যায় বা টিয়ার হয়ে যায়, টিয়ার হয়ে আমার ফ্লুইডটা বাইরে চলে আসে, তখন এটা হয়ে যায় অ্যাকুট সাপুরেটিভ ওটাইটিস মিডিয়া। ঠিক আছে, এবং ওই সময় কিন্তু পেনটাও রিলিভ হয়ে যায়। কেন? কারণ টিম্পানিক মেমব্রেন ফ্লুইডের যে আন্ডার প্রেসারে ছিল ওইটার জন্য পেনটা ছিল, যখন আপনার রাপচার হয়ে গেল প্রেসারটা রিলিজ হলো, পেনটা কমে আসে কিন্তু ক্ষতিটা হয়ে গেল। ওইটার ট্রিটমেন্টটা ওই সেম, একই ট্রিটমেন্ট, আপনি একটা অ্যান্টিবায়োটিক দিবেন। পেইনের জন্য হচ্ছে আমরা প্যারাসিটামল অথবা আইবুপ্রোফেনটা, যদি সিভিয়ার পেইন থাকে আপনি আইবুপ্রোফেনটা দিবেন। আর অ্যান্টিবায়োটিক বলছিলাম যে আমরা ইয়ারে যে অ্যান্টিবায়োটিক গুলো ইউজ করি যেমন হচ্ছে সেফুরোক্সিন, সেফিক্সিন, অ্যামোক্সিসিলিন, তারপর হচ্ছে ইরাইথ্রোমাইসিন, এইগুলো একটা ইউজ করবেন। আর হচ্ছে ওটাইটিস মিডিয়াতে থাকলে অবশ্যই একটা নেজাল ডিকনজেস্ট, একটা নাকি ড্রপ ইউজ করবেন। এই 3টা ট্রিটমেন্ট করলে পেশেন্ট মোটামুটি 100% ভালো হয়েছে। আর সাথে যদি হচ্ছে আপনার ইয়ে থাকে, বলছিলাম যে যদি কোর কাপ বা কোনো হিস্ট্রি থাকে বা না থাকে, হয় অ্যান্টিহিস্টামিন অথবা কোনো কাপ সাপ্রেসেন্ট অথবা কিটোটেপেন, এই 3টার যে কোনো একটা ইউজ করবেন। তবে আমরা বেশিরভাগই অ্যান্টিহিস্টামিনটা ইউজ করি, এটা ফর 7 to 10 ডেজ ইউজ করি। ঠিক আছে, তাহলে 1 নাম্বার হচ্ছে প্যারাসিটামল বা ইবুপ্রোফেন, নাম্বার 2 হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক,
নাম্বার 3 হচ্ছে একটা অ্যান্টিহিস্টামিন, আর নাম্বার 4 হচ্ছে একটা নেজাল ড্রপ। এই চারটা ইউজ করবেন, ঠিক আছে? স্যার স্যার বাচ্চাদের ক্ষেত্রে কি আমরা কোনো টপিক্যাল অ্যান্টিবায়োটিক কি কানের ক্ষেত্রে ইউজ করি স্যার, যেমন টপিক্যাল কারণের ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন? ইউজ করি, ওটাইটিস মিডিয়াতে তো আপনার দিয়ে লাভ নেই, কারণ হচ্ছে ওইখানে তো আমার মেমব্রেনে কিছুই হয়নি। কিন্তু যদি অ্যাকিউট সাপুরেটিভ ওটাইটিস মিডিয়া, যখন মেমব্রেনটা রাপচার হয়ে যায়, তখন আমরা প্রথমে ইউজ করি না, আমরা প্রথমে নেজাল ড্রপটা ইউজ করব ফর 4 to 5 days। 5 days এর পরেও যদি আমি দেখি যে ডিসচার্জ হচ্ছে বা হচ্ছে টিয়ারটা আছে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা টপিক্যাল ইয়ার ড্রপ ইউজ করি। সেটা হচ্ছে আপনার হচ্ছে ওই যে সিপ্রোফ্লক্সাসিন অথবা জেন্টামাইসিন, যে কোনো একটা ইউজ করতে পারেন, ঠিক আছে? কিন্তু অবশ্যই আফটার 5 days এ অনলি ফর অ্যাকিউট সাপুরেটিভ ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে ইউজ করতে পারেন। এটা কিন্তু আমার ক্লাসে ছিল, লেকচারে ছিল, আপনি খেয়াল করেননি? স্যার সরি স্যার, আমি আসলে ক্লাসটা করতে পারিনি স্যার, আর রিপিট ক্লাস দেখার সময় হয়নি স্যার, দেখে নেবো আচ্ছা স্যার আবার। ঠিক আছে, ওকে স্যার দেখে আরেকটা নেবেন। জিনিস স্যার, এরপরও যদি ইএনটি রিলেটেড কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আপনার ইএনটি স্যারের সাথে একটু কথা বলবেন। হ্যাঁ, আমি তো পেডিয়াট্রিক্সে শর্টলি পড়াইছি এগুলো। হ্যাঁ, আরেকটা কোশ্চেন বলেন। স্যার মামসের ক্ষেত্রে যদিও স্যার এটা পাইনি স্যার, মামসের কোনো পেশেন্ট বাচ্চাদের ক্ষেত্রে স্যার, বাট যদি স্যার কোনো পেশেন্ট আসে, সেক্ষেত্রে স্যার আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা কিরকম হবে স্যার? আচ্ছা, ওই ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকল ওইখানে আমার ক্লাসই ছিল, যে পেইন থাকলে হচ্ছে আমরা প্যারাসিটামলটা ইউজ করব, খুব বেশি থাকলে আইবুপ্রোফেনটা ইউজ করব, নাম্বার 1। নাম্বার 2 বলছিলাম যেহেতু এটা সো ভেরি ভেরি হচ্ছে কন্টাজিয়াস ডিজিজ, আমরা একটা অ্যান্টিবায়োটিক ইউজ করবো, ঠিক আছে? এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইউজ করবো, ইয়ার রিলেটেড যে অ্যান্টিবায়োটিক গুলো বললাম এগুলো ইউজ করবো। এই দুটাই ছিল ট্রিটমেন্ট। আর নাম্বার 3 হচ্ছে যে কারো যদি হচ্ছে আপনার অর্কাইটিস বা টেস্টিকুলার সোয়েলিং এর ফিচার থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রেডনিসোলোনটা বলছিলাম ইউজ করব। আর হচ্ছে বলছিলাম যে টেস্টিস বা স্পুটামটা একটু এলিভেট করে রাখতে। এই। আর তারপর যদি ইমপ্রুভমেন্ট না হয়, পেশেন্টটাকে মানে যাদের অর্কাইটিস ডেভেলপ করবে, ওদেরকে আমরা পেডিক সার্জারি রেফার করব। আমার স্লাইডটি একটু দেখে নেবেন। হ্যাঁ, একটা হুবহু এই ট্রিটমেন্টটা দেওয়া আছে, স্যার ঠিক থ্যাংক আছে? ইউ স্যার। স্যার লাস্ট একটা কোশ্চেন স্যার। স্যার বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত আমরা হিমোগ্লোবিন দেখি যে নর্মাল রেঞ্জে থাকে, উইদিন 12 থেকে 14 বা 16। তো হঠাৎ করে যদি কারো এনিমিয়া ডেভেলপ করে, যেমন আমি কয়েকদিন আগে একটা বাচ্চা পেশেন্ট পেলাম স্যার, ওর 6 মাস এজ, হিমোগ্লোবিন 8.8, বাবা মা কোনো ফার্স্ট ডিগ্রি রিলেশনশিপ নেই, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করেও তাদের কোনো হচ্ছে ইট্রেট বা থ্যালাসেমিয়ার কোনো ফিচার নেই। তো সেক্ষেত্রে স্যার কি কারণে হতে পারে? এটা কি স্যার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে হঠাৎ করে ফল করতে এটা পারে স্যার এত? নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে, আরেকটু হতে পারে যে ওর বডিতে প্রোডাকশনও কম হচ্ছে, দুটা কারণে হতে পারে। এইসব ক্ষেত্রে আপনি যেটা করবেন, ব্লাডের সিবিসিটা করবেন, পিবিএফ পেরিফেরাল ব্লাড প্রিন্টটা করবেন। আর ওটা তো বললেনই যে হচ্ছে আপনার হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস যেটা করা ছিল নর্মাল ছিল। এই ক্ষেত্রে আপনি আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে সিরাম ফেরিটিন লেভেলটা দেখে দিবেন। সিবিসি, পিবিএফ, সিরাম ফেরিটিন, আর এটা হচ্ছে সিরাম টোটাল আয়রন, এই চারটা দেখে দেন ডিসিশন নিতে হবে। যদি দেখেন যে হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, তাহলে তো আমরা নিউট্রিশন সাপ্লিমেন্ট দিব। আমরা বিলো 7 এর নিচে গেলে হচ্ছে আমরা ইনজেক্টেবল চিন্তা করি। আমি এগুলো বলবো না, কারণ এগুলো আমাদের চেম্বারে না। কিন্তু 8.8 হলে আপনি অবশ্যই ওরালি ট্রাই করবেন, ঠিক আছে? ওরালি ট্রাই করবেন মানে হচ্ছে এই পেশেন্টটাকে হচ্ছে আমরা একটা আয়রন সাপ্লিমেন্টেশন দিব। বলছিলাম যে অ্যাটলিস্ট 4 মান্থ দিতে হবে। আর সাথে হচ্ছে আমরা একটা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিব ফর 2 মান্থ। এই দুটো দিয়ে দিবেন। আর যদি দেখেন যে না, বডিতে প্রোডাকশনই কম হচ্ছে, সিরাম ফেরিটিন লেভেল লো হচ্ছে, সিরাম টোটাল আয়রন কম হচ্ছে, এই পেশেন্টটাকে ভালো করে ইভালুয়েট করতে হবে। ইভালুয়েট মানে এটা চেম্বারে রাখা যাবে না, এটাকে অনেক কিছু ইভালুয়েট করে দেন ডিসিশন নিতে হবে, ঠিক আছে? মানে ওইটা আমাদেরকে খারাপ দিকে ইন্ডিকেট করে, ঠিক আছে? স্যার থ্যাংক ইউ স্যার। স্যার Okay. আসসালামু ধন্যবাদ। আলাইকুম। স্যার এই প্রশ্নটার সাথে আমার একটু সম্পূরক প্রশ্ন ছিল যে 1 বছরের নিচে বাচ্চার অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে আমরা তো ওখানে নর্মালি ফিটাল হিমোগ্লোবিন বেশি পাই, তো এটা থ্যালাসেমিয়া নয়, এটা এক্সক্লুড করা তো 1 বছরের নিচে অ্যাকচুয়ালি করা উচিত না। জি উচিত থ্যাংক না, ইউ। ইয়েস, ঠিক আছে, উচিত না। কিন্তু ওই যে উনি বললেন যে রিপোর্টে দিয়েই দিছে যে কিছু নাই, নর্মাল, সেজন্য বললাম আর কি এটা। এই বললামই তো, এই পেশেন্ট গুলো যেগুলো থাকবে এটাকে ভালো করে ইভালুয়েট করতে হবে আপনাকে, হ্যাঁ? আর আমি জি জি যেটা বলছি থ্যাংক ইউ। সেটা হচ্ছে জাস্ট নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি লিখাই থাকে, যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া লেখা থাকে, ওইটা বোঝায় যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। আমরা শুধু ওইটাই চেম্বারে কারেকশন করি, এই দুটা দিয়ে। আর বাকিগুলো হচ্ছে আমরা হচ্ছে আমাদের হেমাটো অনকোলজি আলাদা ডিপার্টমেন্ট আছে, ওইখানে পাঠাই, ওখানে ইভালুয়েট করে থরলি চেক আপ করে দেন পেশেন্টের ম্যানেজমেন্ট করা হয়, ঠিক আছে? থ্যাংক ইউ। নেক্সট।
আসসালামু আলাইকুম স্যার। আমার ডেঙ্গু থেকে একটা প্রশ্ন ছিল, ডেঙ্গুর স্লাইডটা যদি দিতেন। ডেঙ্গুর স্লাইডটা দেখাবো, এটাই কোশ্চেন? জি না, আমি এটা দেখার পরে বলতেছি। বলেন, আমি শুনি, আমার তো মুখস্থ আছে। এটাতে বলা ছিল প্যারাসিটামল 4 আওয়ার দিন, ম্যাক্সিমাম 6 টাইমস, সাথে সাপোজিটরি ছিল 3 টাইম ম্যাক্সিমাম। এটা কি টোটাল 9 টাইম টোটাল, দুইটা মিলে? দুটা মিলে 9 টাইম। সাপোজিটরি তো আপনি কখনোই সবাইকে দেবেন না, যখন টেম্পারেচার 102 অর মোর দেন 102 হবে তখনই সাপোজিটরি। তো দেখা গেছে ডেঙ্গু পেশেন্ট 102 উঠে আর কি। এটা হচ্ছে আমি একটা টোটাল ডোজ বলছি। এখন আপনার দেখা গেল পেশেন্টের টেম্পারেচার সবসময় 100, 101, 101.5, সেক্ষেত্রে তো আপনার সাপোজিটরি ইউজ করার স্কোপ নাই। তো আপনি ওরাল ফর্মে দিবেন 6 টাইমস, মানে হচ্ছে 4 আওয়ার। আর সাপোজিটরি হচ্ছে লাগলে দিবেন, না লাগলে ইউজ করবেন না। তাহলে আমরা যদি অরালটা দেই, যদি না কমে, তাহলে কি কত সময়ের মধ্যে মানে ইয়াটা দেওয়া যাবে, সাপোজিটরি দেওয়া যাবে? কত সময়ের এই ব্যাপার নাই, যখনই আপনার টেম্পারেচার 102, এখন ধরেন আপনি প্যারাসিটামল সাসপেনশনটা দিলেন, দেওয়ার আধা ঘন্টা পরে দেখলেন যে টেম্পারেচার 103 উঠে গেল, আপনি তখনই সাপোজিটরি দিতে পারবেন। জি স্যার, দুইটা এটাই। দুই রুটে কাজ করে, হ্যাঁ, দুইটা তো দুই রুট, একটা ওরাল আর একটা হচ্ছে পার রেক্টালি, দুইটার অ্যাবজর্পশন টোটালি আলাদা, একটার সাথে আরেকটা ইন্টারেকশন হবে না। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এইখানে আসছিলাম, হ্যাঁ, নেক্সট কোশ্চেনে যাই, আমরা স্লাইড দেখাতে থাকি। স্যার একটা প্রশ্ন ধন্যবাদ, আছে স্যার। আমার। জি, জি, করতে বলেন। পারেন। আচ্ছা স্যার, এন্টেরিক ফিভারে অনেক সময় দেখা যাচ্ছে যে ব্লাড কালচার আমরা করতে দিলে খরচের জন্য রোগী করতে চাচ্ছেন না। তো স্যার, ভিডাল টেস্টের ইন্টারপ্রিটেশনটা এবং এটার কার্যকারিতাটা, এটা যদি স্যার একটু বলতেন। থ্যাংক ইউ। ভিডাল টেস্ট আমরা ফার্স্ট উইকে পাবোই না, বলেই দিলাম। ফার্স্ট উইকে কালচার, আর সেকেন্ড উইকে হচ্ছে, আমি একটু শর্টলি বলে দিই, হ্যাঁ, সেকেন্ড উইকে হচ্ছে আপনাদের মানে আমাদের যে এইচ বিএইচ টিওটিএইচ টা থাকে, পাশেতে আমাদের একটা রেঞ্জ দেওয়া থাকে। নর্মাল যে লেভেল, আপনি শুধু মাথায় একটু রাখেন তাহলে সহজ হবে। নর্মাল রেঞ্জে 4 ফোল্ড, মানে 4 গুণ বেশি হতে হবে। অনেকে কি কি হয় দেখবেন যে আপনার 1:40, এটা আসছে 1:80 বলে ফেলে দেন নো, কখনোই ডাবল বলা হয়নি। বইয়ের টেক্সট বুক স্পষ্ট লিখে আছে 4 ফোল্ড রাইজ। যে কোনো টাইটেল যেটাই বাড়ুক না কেন, আমার যখনই 4 গুণ বেশি হবে তখনই আমি এটাকে সিগনিফিকেন্ট নিব। নর্মাল হচ্ছে 1:80, আমার হতে হবে 1:320, 320, 4টা 32, ঠিক আছে। কিন্তু এইটুকু জানেন যে 4 গুণ বেশি হলে আপনি এন্টারিক ফিভার কনফার্ম করবেন। আর যদি ডাবল হয়, ওটা এন্টারিক ফিভার না, ওটা কোনো কারণে অ্যাডমিনিস্ট্রেটিভ রিঅ্যাকশন হতে পারে, ঠিক আছে। আর এটা করতে হবে আফটার 7 ডেজ। 7 ডেজ এর আগে ভিডাল টেস্ট মোস্ট অফ দ্য সময় হচ্ছে আসে না, সিগনিফিকেন্ট আসে না। আমরা সেকেন্ড উইকে আসলে এটা করি, ঠিক আছে। জি, থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে ডাবল রাইজ যদি হয় 1:160, তাহলে কি আমরা ট্রিটমেন্ট শুরু করব না? নো, এটা তো অ্যান্টারি ফিভার না, এটা অ্যানামনেস্টিক জি রিঅ্যাকশন, স্যার। এটা আদার্স কোনো কজে হচ্ছে। আপনি নর্মাল জি, ট্রিটমেন্ট থ্যাংক ইউ। দিবেন ফিভারের জন্য যদি অ্যান্টিবায়োটিক লাগে, বাট নট অ্যান্টারিক ফিভার ট্রিটমেন্ট। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার, এর সাথে অনেক সময় দেখা যাচ্ছে যে ওয়েলফিলিক্স টেস্টে করা হয় বা ট্রিপল অ্যান্টিজেন, তো সেই ক্ষেত্রে টেস্টটা স্যার করা আমরা হয়। অ্যান্টিবায়োটিক চয়েস করব কিভাবে? আচ্ছা, ওইটা কেন মানে করি, এটা হচ্ছে যাদের দেখা যায় বারবার রিপিটেড অ্যাটাক হয়। না, আমি যেটা বললাম এটা হচ্ছে প্রাইমারি, একটা পেশেন্ট আসলো আমরা এই টেস্ট গুলো করি। জি 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 তারপর যাদের দেখা যায় যে বারবার রিপিট অ্যাটাক, তখন হচ্ছে ওয়েলফ্লেক্স টেস্ট আমরা করি। ওইটার ইন্টারপ্রিটেশনটা আমি পরে লাস্ট হচ্ছে আপনাদের রিভিউ ক্লাসে বলে দেবো না এটা, হ্যাঁ। আজকে আর আচ্ছা জি স্যার। বলতেছি না, স্যার, কারণ ওটা একটু জটিল আছে, এটা হুট করে বোঝানো যাবে না। আচ্ছা জি স্যার। স্যার, একটু ছোট করে জানতে চাই যে সাপোজ আমরা সেফিকজিম এন্টেরিক ফিভারের ডোজে দিচ্ছি, 4 ফোল্ড রাইজ ছিল টিওটিএইচ, এটা এর সাথে আমার ওয়েলফিলিক্স টেস্ট ওখানেও দেখা যাচ্ছে বেশি পাচ্ছি, তো এখানে কি আমরা সেফিকজিমের সাথে ডক্সিসাইক্লিন টেট্রাসাইক্লিন একসাথেই দিব কিনা, এটা জি। থ্যাংক ইউ এটা আসলে হচ্ছে যে পেশেন্টের কন্ডিশন বুঝে, যদি মনে হয় যে সেফিকজিম সিঙ্গেল দিলে হচ্ছে পেশেন্ট ইমপ্রুভিং চলে যায়, আবার অনেক সময় ওটার সাথে অনেকে ডক্সিসাইক্লিন অ্যাড করে। তবে আমরা পেডিয়াট্রিক্সে ডক্সিসাইক্লিনটা খুবই কম ইউজ করি, কারণ ওটার সাইড ইফেক্টটা বাচ্চাদের জন্য খুবই বেশি। জি জি নলসি জি হয়, স্যার। ভমিটিং করে, খেতে পায় না, এর জন্য আমরা সহজ ইউজ করি না। আমরা সেফিকজিমটাই দেই। যদি নাই পেশেন্ট ইমপ্রুভ হয়, তখন আমরা ইনজেক্টেবলে চলে যাই, ঠিক আছে। আর আপনি ডক্সিসাইক্লিন যেটা বলছেন, এটা আসলে অ্যাডাল্টে বেশি ইউজ করা হয়, পেডিয়াট্রিক্সে একেবারেই না, ঠিক আছে। জি স্যার, জি, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। তারপর যেহেতু জানতে চাই, এটা আমি লাস্ট রিভিউ ক্লাসে ওটা আপনার জন্য বলে দেবো, এটা সবার জন্য না, ইন্টারপ্রিটেশনটা, ঠিক আছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।
এন্ট্রি ফিভার থেকে আরেকটা কোয়েশন, যদি বল। ফিভারটা 3 ও 4 ডে নিয়ে আসে, আমার কাছে মনে হয় যে স্টেপলেটার প্যাটার্ন এটা, তাহলে আমি ব্লাড সিএস দিব। তাহলে ব্লাড সিএস তো আমাদের 3 দিন লাগবে আসতে, এর মধ্যে আমি কি ট্রিটমেন্ট দিব তার? আপনি যেহেতু সাসপেক্ট করছেন এন্টারিক ফিভার, আপনি ট্রিটমেন্ট দিয়ে দিবেন। আমার ড্রাগ একটু বেশি হইলে সমস্যা নাই, কিন্তু সমস্যাটা হচ্ছে ডিউরেশনটা। আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি 5 to 7 days, কিন্তু এন্টারিক ফিভার দিতে হবে 14 days। তা আমার হচ্ছে আপনি যখন ট্রিটমেন্ট স্টার্ট করবেন 72 ঘন্টার মধ্যে রিপোর্ট চলে আসবে, তখন হচ্ছে আমি ডিউরেশনটা কমা বা বাড়ায় ফেলবো আর কি, সমস্যা নেই। ঠিক আছে, ক্লিনিক্যাল আই সবার আগে, আপনি যখন ক্লিনিক্যালি সাসপেক্ট করে ফেলবেন এন্টারিক ফিভার, আপনি ওইদিকে ট্রিটমেন্ট চালায় যাবেন। আর এইদিকে কিন্তু খালি বলে দিবেন যে কালচারে ব্লাডটা দেওয়ার পরে যেন অ্যান্টিবায়োটিকটা শুরু করে, ঠিক আছে? কারণ অ্যান্টিবায়োটিক শুরু করে ব্লাড দিলে অনেক সময় হচ্ছে রিপোর্ট ফলস আসতে পারে, একটু কিছু বলে দিবেন। ঠিক আছে স্যার, ঠিক থ্যাংক আছে, ইউ। ওকে, নেক্সট। না থাকলে আমরা বিদায় নিব। স্যার আমাদের চ্যাট বক্সে অনেকগুলো কোশ্চেন আসছে, আপনি পারমিশন দিলে স্যার করতে পারি। শিওর শিওর। ধন্যবাদ স্যার। স্যার ডক্টর শারমিন আজাদ জানতে চেয়েছেন, স্যার ড্রাগের ডোজ গুলা মনে রাখতে পারি না, এতগুলা ড্রাগের ডোজ গুলা মনে রাখা ইজি কোনো ওয়ে আছে কিনা, যদি স্যার আমরা কোনো সাজেশন থাকে। আমার সাজেশন তো যা ছিল তা তো আপনাদের সব দিয়েই দিলাম, মানে এখানে যা দিয়ে দিছে আমার এর বেশি আর কিছু জানা নাই। তবে ওই যে অনেকে আরো অনেক হিসাব নিকাশ করে, তবে যত কিছুই বলেন আমি যেটা দিছি এটা আমার মনে হচ্ছে যে একটা সবচেয়ে ইজি। বিশেষ করে সেকেন্ড অপশনটা, যেমন পার 10 কেজিতে হাফ টিএসএফ, পার 10 কেজিতে 1 TSF, এর চেয়ে সহজ তো আসলে আর কিছু হতে পারে না। ঠিক আছে, এখন প্রথমে মা আপনার একটু কষ্ট লাগবে, আমিও যেটা বললাম আপনি এইভাবে করেন যে প্রথম দিন মুখস্থ করেন যে পার 10 কেজিতে হাফ টিএসএফ কোন তিনটা, এই তিনটা মুখস্থ করেন। দ্বিতীয় দিন করেন পার 10 কেজিতে 1 TSF, এই চারটা। এইভাবে যদি করেন না, আপনার মনে হয় যে সম্ভব হবে। ঠিক আছে, একটু কষ্ট তো করতেই হবে। আর এইটা এত সহজ ভাবে মুখস্থ মনে রাখার আর কোনো ওয়ে মনে হয় না আছে আর কি। কারণ এগুলো তো কোনো ছকে ফেলে না। অ্যান্টিবায়োটিক এক একটা এক এক ডোজ। ঠিক আছে, যেমন ওই যে আমি গদবাদা বলে দিলাম অল ভিটামিন এই ডোজ, এটা বলে দিচ্ছি, সেগুলো পারা যায়। অ্যান্টিবায়োটিক তো ওইভাবে পারা যায় না। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার ডক্টর আসাদুজ্জামান রানা বলেছেন, আসসালামু আলাইকুম স্যার। Sir, frankly speaking, all topics related to chamber has been touched. Alhamdulillah, 2 class are very effective. থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকে। স্যার ডক্টর সালমা হক বিনতে জানতে চেয়েছেন, স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার কিছু স্যার উনি জানতে চেয়েছেন ইউটিআই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খেয়ে আসলে সিএস কি দেওয়া যাবে কিনা। আসলে আমরা যেটা বলি যে যখন অ্যান্টিবায়োটিক খেয়েই ফেলবে, এটা তো খাওয়ার সাথে সাথে আমাদের হচ্ছে সিস্টেমে চলে যায়। সিএস দেওয়া যাবে না তা না, তবে সিএস দিলে অনেক সময় ফলস রিপোর্ট আসতে পারে। এখন সিএস তো আমি কেন করতেছি, আমি কিন্তু বারবার বলছি যাদের রিপিটেড অ্যাটাক হয় তাদেরকে আমরা কালচার করবো। এখন যদি কেউ অ্যান্টিবায়োটিক খেয়েই আসে, পেশেন্ট যদি রেসপন্সই করে যায়, আমরা ওইটাই কন্টিনিউ করি। ঠিক আছে, আর যদি দেখি যে না ওটা 5 days 7 days করার পর পেশেন্ট ইমপ্রুভমেন্ট হচ্ছে না, সেক্ষেত্রে আমরা যেটা করি 1 day বা 2 day অ্যান্টিবায়োটিক অফ রাখি। অফ রেখে দেন ব্লাডটা দিই, দিয়ে তারপর হচ্ছে আরেকটা অ্যান্টিবায়োটিক শুরু করি। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক চালু অবস্থায় না দেওয়াটাই বেটার, অনেক ক্ষেত্রে ফলস আসে। ঠিক আছে, এটা নট ইউটিআই, এটা যে কোনো ডিজিজের ক্ষেত্রে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার উনি আরো জানতে চেয়েছেন, স্যার রিকারেন্ট ইউটিআই নিয়ে আসে কিভাবে ম্যানেজ করবো, অ্যান্টিবায়োটিক কি প্রতিবার দেওয়া যাবে কিনা, যেমন 1 থেকে 3 মাস যদি পেশেন্ট 2-3 বার আসলে 2-3 বার ইউটিআই নিয়ে যদি আসে। হ্যাঁ, রিপিটেড অ্যাটাকে অ্যান্টিবায়োটিক তো আমার যতবার ইউটিআই হবে ততবারই আমি দিতে পারবো। কিন্তু ওই যে বললাম যে রিপিটেড হলে আমাকে ব্লাডের সিবিসি কালচার করে আমার স্পেসিফিক অর্গানিজম আইসোলেট করে দেন ট্রিটমেন্ট যদি করেন তাহলে রিপিটেড হবে না। ঠিক আছে, তাহলে এটা একটু ভালো করে দেখে নিতে হবে। ধন্যবাদ স্যার। আরেকটা করবেন, ওইসব ক্ষেত্রে অনেক সময় আমরা ইউটিআই পাই, সেসব ক্ষেত্রে অনেক সময় আল্ট্রাসাউন্ড অফ লোয়ার অ্যাবডোমেনটাও করবেন। হ্যাঁ, ওই সময় দেখা যায় অনেক সময় আমরা ব্লাডারে আর কি সিস্টাইটিস অনেক সময় পাওয়া যায়, তখন দেখা যায় ওইটা ট্রিটমেন্ট না করলে অনেক সময় রিপিটেড হতে পারে। এই জন্য কালচার প্লাস আল্ট্রাসাউন্ড একসাথে করে স্পেসিফিক অর্গানিজম ফাইন্ড আউট করে দেন ট্রিটমেন্ট করলে ইনশাআল্লাহ 100% ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার স্যার উনি আরো জানতে চেয়েছেন, স্যার ইউকলে অনেক সময় ইউনারি রিটেনশন কমপ্লেইন পেয়েছি স্যার, এই ক্ষেত্রে বাচ্চাদের কি ইউজ করা যাবে। কোন কেজের জন্য? ওই যে ওভার অ্যাক্টিভ ব্লাডার?
আপনি একটু ইয়েতে আসেন, একটু আনমিউট হয়ে আসেন। স্যার আসসালামু আলাইকুম স্যার, ওভার অ্যাক্টিভ ব্লাডারের ক্ষেত্রে। ওভার একটু আমার তো যে ফার্স্ট একটা অপশন ছিলই তো আপনার, আমি যেটা বলছিলাম যে আমরা সেকেন্ডটা ইউজ করি, তো আপনি সেক্ষেত্রে প্রথমটা ইউজ করেন, সমস্যা নাই তো। হ্যাঁ, অক্সিভিটামিন যেটা। জি স্যার। জি স্যার, থ্যাংক কিন্তু ইউ। এর সাইড ইফেক্ট হচ্ছে ড্রাই মাউথ করে অনেক সময় হচ্ছে রিটেনশন অফ ইউরিন। কিন্তু এটা ড্রাগটা ভেরি গুড একটা ড্রাগ। আপনার যদি আসে সেটা অফ করে আপনার ফার্স্ট অপশনে চলে যাবেন। হ্যাঁ, জি স্যার। ওকে, থ্যাংক ইউ মা। নেক্সটে চলে যায়। ধন্যবাদ স্যার। স্যার ওনার আরো বেশ কিছু কোশ্চেন ছিল। স্যার এন্টারিক ফিভারে ইউএনসিএস টা কেন দিব? সিএসটা কেন দিব আমরা? স্পেসিফিক অর্গানিজম আইসোলেট করার জন্য সিএস কেন করি আমরা? সিএস কেন করি যে আমার কোন অর্গানিজম দিয়ে হচ্ছে এবং কোন কোন ড্রাগের প্রতি ওর সেন্সিটিভিটি বা রেজিস্ট্যান্ট আছে এটা জানার জন্য। ঠিক আছে, কারণ ধন্যবাদ স্যার। মাল্টিপল কজ তো ইকুয়ালাই যদি মেইন, তারপর তো আরো কজ আছে না, ওই কজগুলো যদি থাকে তাহলে আমার গদবাদার ট্রিটমেন্টে রেসপন্স করবে না। এর জন্য ওটা জেনে ট্রিটমেন্ট করলে 100% এফিকেসি পাওয়া যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার উনি আরো জানতে চেয়েছেন স্যার সিভিআর আর্টিকেরিয়ার ক্ষেত্রে ইনজেক্টেবল কর্টিকোস্টেরয়েড কি দেওয়া যাবে জিপি ক্ষেত্রে? স্যার যদি দেওয়া যায় ডোজটা কেমন হবে? না, ইনজেক্টেবল কখনই চেম্বারে প্র্যাকটিস করবেন না। ঠিক আছে, কারণ আপনি ইনজেকশন দিলেন, যদি সেটা রিয়েকশন বা সাইড ইফেক্ট হয় একেবারে সব শেষ। আমরা চেম্বারে কিন্তু আমি কোনো ইনজেকশনের কথা বলি না, শুধু একমাত্র এন্টারিক ফিভারটা বলছি, তাই না? এন্টারিক ফিভারটা কেন বলছি, কারণ ওই ইনজেকশনটা আইএম দেওয়া যায়। আর স্টার দিবেন, স্টার দিতে গেলে আপনার হেল্পিং হ্যান্ড আপনি যদি দেন, বাই চান্স যদি সমস্যা আপনার হয়, যার দরকার নেই। আমরা হচ্ছে যে পেশেন্ট সেটেল ওরালি খেতে পারবো ওইটাই ম্যানেজ করবো। ধন্যবাদ স্যার। স্যার উনি আরো জানতে চেয়েছেন স্যার নেবুলাইজ দিলে অনেক সময় ওরা ত্রাস নিয়ে আসে, স্যার নেবুলাইজেশন দিলে প্রোফাইলেকটিক হিসাবে নিস্টেটিন দেওয়া যাবে কিনা? আচ্ছা, হ্যাঁ, ওরাল ট্রাস্ট হচ্ছে এটা অনেকেরই করে, তো সেক্ষেত্রে আমরা বলি যে নেবুলাইজ করার পরে একটু মানে গার্গেলটা কুলি করে ফেলা বা মুখটা ভালো করে ওয়াশ করে আপনার করলে একটু বেটার, সাইড এফেক্টটা কম হয়। আর সেই ক্ষেত্রে যদি ওরাল ট্রাস্ট চলেই আসে, আপনি অবশ্যই ন্যাস্টেটিন অথবা মাইক্রোরাল যেটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ স্যার। স্যার উনি আরো জানতে চেয়েছেন স্যার ওরা এসাইক্লোভি কোন এজ থেকে দেওয়া যাবে? ওরাল সাইক্লোভিকটা সেটা হচ্ছে আমরা আফটার 6 মান্থ ইউজ করি, আফটার 6 মান্থ। ধন্যবাদ স্যার। স্যার প্রেডনিসন ট্যাপারিনটা যদি স্যার একটু কষ্ট করে বলতেন। আচ্ছা, টেপারিংটা বলা হয় না। আচ্ছা, টেপারিংটা হচ্ছে কি, ধরেন যে আপনার, আমি একটা ধরে নিই, হ্যাঁ, যেমন ধরেন একটা পেশেন্টের ডোজ হচ্ছে 40 মিলিগ্রাম লাগবে। ঠিক আছে, এটাই ধরেন ফর 7 ডেজ 40 মিলিগ্রাম করলে হচ্ছে আমাদের 20 মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায়। আর এটা হচ্ছে আমরা সাধারণত নাইটে অফ রাখি। তাহলে 20 মিলিগ্রাম মর্নিং, 20 মিলিগ্রাম ইভিনিং, মানে দুপুরে, প্লাস নাইট হচ্ছে 0। এইভাবে আমি 7 দিন দিলাম। তারপর আমি ট্যাপারিং করবো। ট্যাপারিং এমন ভাবে করবো যেন এটাকে আস্তে আস্তে করে উইথড্র করবো। 20 জায়গায় আমি প্রথমে মর্নিং 20 রাখবো, ইভিনিং এ আমি যাব 10, এইভাবে দিব 2 দিন। তারপর হচ্ছে আমি মর্নিং এ 10, ইভিনিং এ 10, এইভাবে দিব 2 দিন। তারপরে হচ্ছে আমি মর্নিং এ 10, ইভিনিং এ 0, নাইটে 0, এইভাবে 3 দিন। এই হয়ে গেল 7 দিন। ঠিক আছে, মানে একবারে হুট করে উইথড্র করবেন না, দুইটাই 20-20। প্রথমে ইভিনিংটাকে 10 করি, মর্নিং 20 থাকবে, তারপরে মর্নিং 10, ইভিনিং 10 নিয়ে আসলাম, তারপরে ইভিনিং টাকে অফ করে দিই, মর্নিং 10 রইল। এইভাবে করে 7 দিন দেবে। এটা কি বলে ট্যাপারিং। সাডেন উইথড্র করতে হয় না, গ্রাজুয়ালি উইথড্র করতে হয়। ঠিক আছে, সরি মা, আপনার কোশ্চেনটা সাউন্ড শুনতে পাচ্ছি না। আর বলছি যে কেটে কেটে আসতেছে, কোশ্চেন বোঝা যাচ্ছে না, আপনি একটু আরেকবার চেক করেন নেটটা। আমার নেট ঠিক আছে, আমি বললাম নাম্বার 7 এ নরমালি আপনারা কি কেউ ওনার কথা শুনতে পাচ্ছেন? অন্যরা আচ্ছা, ওনার কথা আমার শোনা যাচ্ছে না। আপনি কাইন্ডলি কেউ আপনার শুনতে পাচ্ছি কোশ্চেনটা না। আমাদের চ্যাট বক্সে দিবেন, আমরা আপনার কোশ্চেনটি স্যারের কাছে আমি কনভে করব। আমি একেবারেই শুনতে পাচ্ছি না, খালি কেটে কেটে সাউন্ড আসতেছে। সমস্যা নাই, কোশ্চেন চ্যাট বক্সে দিয়ে দেন, আমি বলে দিচ্ছি, বা আপনি একটু পরে আবার ট্রাই করেন, 1-2 মিনিট পরে আবার চলে আসবেন। ধন্যবাদ স্যার। স্যার আমাদের চ্যাট বক্সে কিছু কোশ্চেন ছিল। স্যার মা যদি ডায়াগনোজ কেস অফ হাইপোথাইরয়েডিজম হয় তাহলে বেবি জাস্ট আফটার বার্থ কিভাবে ইভালুয়েশন এন্ড ফলো আপ করব? আচ্ছা, এটা যদিও চেম্বারের কেস না, তারপর বলে দিচ্ছি। মা যদি হাইপোথাইরয়েডিজম থাকে, আমরা বাচ্চার
জন্মের 1 মাস পরে, 1 মাসের আগে আগে জাস্ট, হ্যাঁ আমরা বলি যে 3 উইকস পরে, 21 দিন থেকে 30 দিনের মধ্যে হচ্ছে আমরা টেস্ট করি। ওই সময় কোনো ট্রিটমেন্টই লাগবে না, জাস্ট আফটার বার্থ অ্যাজ ইউজুয়াল সবই নর্মাল। কোনো কোনো জায়গায় বলে যে আপনার 1 মাসের সময়, আবার কোনো কোনো জায়গায় বলে 3 উইকস এর পরে। এর জন্য আমরা ধরি 3 উইকস থেকে 1 মান্থের মধ্যে আমরা টেস্ট করবো, T3, T4, TSH, ঠিক আছে? যদি ওইখানে হাই আসে আমরা ডায়াগনোসিস কনফার্ম করে দিই। আর যদি নর্মাল আসে আপাতত কোনো ট্রিটমেন্ট করা লাগবে না, আমরা মানে ফলো আপে থাকবো। তারপর হচ্ছে আবার আফটার 6 মান্থে হচ্ছে আমরা আইবার চেক করবো, ঠিক আছে? এটাই। ধন্যবাদ স্যার। স্যার, স্যার, if a patient complain about blood streak mixed stool passing occasionally for last 2 to 3 months, স্যার এই ক্ষেত্রে আমরা কিভাবে ট্রিটমেন্ট করতে পারি এবং আমরা কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস রাখতে পারি? স্টুলের সাথে যদি ব্লাড মিক্স থাকে, এক্ষেত্রে দেখতে হবে যে ব্লাডটাকে ফ্রেশ কিনা বা হচ্ছে অল্টার্ড কিনা। কিন্তু অনেক কিছু হতে পারে, সার্জিক্যাল কেস আসে মেনলি, হ্যাঁ। তবে আমরা চেম্বারে যেটা জিপি মেডিসিনের, পেডিয়াট্রিক মেডিসিনের জন্য, এক্ষেত্রে আপনার ডিসেন্ট্রি একটা হিস্ট্রি রাখতে পারেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রেকটাল, বাচ্চাদের তো হেমোরয়েডস হয় না, বাচ্চাদের রেকটাল পলিপ থাকতে পারে, এটা একটা। আর নাম্বার 3 হচ্ছে কনস্টিপেশন থাকতে পারে। আমি মেডিসিন সাইড বলতেছি, আমি কিন্তু সার্জারিতে যাচ্ছি না, কারণ সার্জারি আমি পারি না। এখন যদি ডিসেন্ট্রি হয়, ডিসেন্ট্রি হিস্ট্রিটা নেবেন, যে ব্লাড স্টুল, সাথে হচ্ছে ক্যাম্পিং অ্যাবডোমিনাল পেইনে একটা হিস্ট্রি থাকবে, ফিভার